ছিল, কারণ এতগুলো মানুষকে এখানে উপস্থিত করা, তাদের প্রত্যেকেরই কম বেশি ব্যস্ততা রয়েছে। নির্দিষ্ট সময়ে অতিথিদেরকে সেখানে উপস্থিতি নিশ্চিত করা, পুরস্কার বিজয়ীদের নিশ্চিত করা, তাদের নানান ধরনের কাজ রয়েছে। এগুলো যখন আমি ভাবছিলাম, আমার কাছে একটা ভয়ঙ্কর বিষয় মনে হয়েছিল যে আসলে এই কাজটি আদৌ কতদূর করা সম্ভব হবে। কিন্তু এর মধ্যেও যখন আমাদের আপনজনেরা, আমাদের বন্ধুরা, তারা নিজেরা উপস্থিত হয়েছে এবং অন্যদেরকে বলছেন যে আপনারাও আসুন এই অনুষ্ঠানটাকে সফল করি, তখন আসলে অনেকটাই নির্ভার মনে হয়েছে যে না, অন্তত পক্ষে কিছুটা স্বস্তি আছে। এবং এই স্বস্তি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার মাথার পুরো ব্রেনটা আমার কাছে এখন মনে হচ্ছে পুরো ফাঁকা, আমার মাথায় কিছু নেই। তো শমশের ভাই পিছন থেকে বলতে পারেন মাথায় তো মগজ আছে, এটা আছে, ওটা আছে। তো শমশের ভাই এখানে আছেন, শমশের আলী নদী কর্মী, আমাদের বড় ভাই। তো আমার কাছে মনে হচ্ছে আমার মাথায় এখন কিছুই নেই। তো শূন্য মাথা থেকে কি বেরোবে, আমি আসলে কি বলবো আমি জানি না। কিন্তু একটা কথা শুরুতেই বলেছিলাম যে আমি ক্ষমা প্রার্থী। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। অর্থাৎ এমন একটি আয়োজন করতে গেলে অনেক ধরনের ভুল ত্রুটি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, হতে পারে। এবং আমি মনে করি হয়েছে বলেই ক্ষমা চাইছি। এবং এই ক্ষমাটা অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা জারি রাখবেন বলে আমি আশা করছি, কারণ আরো কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা গেল যে অনুষ্ঠান পরিচালনা করতে গেলেও সমস্যা আছে, সেখানেও অনেক ধরনের ভুল ত্রুটি হয়। কারণ আরো একটা কারণ হচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি আমি নিজেই। এরকম একটা কবিতাও বোধহয় আছে, ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, শূন্য মাথা বলে কথা। তো আজকের অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি সঞ্চালনার দায়িত্বটাও আমার। তো বোঝেন, সভাপতির এক ধরনের চাপ, সঞ্চালনার আরেক ধরনের চাপ। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কিভাবে আমি এগুলো করছি। তো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা গর্ব করি, যাকে নিয়ে আমাদের অনেক বেশি আশা এবং যাকে নিয়ে আমরা যার নেতৃত্বে আসলে আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর দেশ নির্মাণের, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আছেন এই মুহূর্তে খুবই জনপ্রিয় বিশ্লেষক, চিন্তাবিদ আলতাফ পারভেজ। আলতাফের একটা আলাদা পরিচয়, যাকে সবাই বলেন যে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক। আমি তো বলি যে এটা বরঞ্চ ওনাকে আটকে দেয়া। উনি আসলে আরো অসংখ্য বিষয়ে চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন এবং রাখছেন। আমাদের সঙ্গে আছেন নাইলা ইয়াসমিন, রেজিস্ট্রার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তিনি তার অবস্থান কিশোরগঞ্জ জেলায়, কিন্তু আমরা তাকে ধরে নিয়ে এসেছি এবার আমাদের সঙ্গে আমাদের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন কাজল রশিদ শাহিন, সাংবাদিক, গবেষক। কাজল ভাই এই সময়ের খুবই পরিচিত একজন মানুষ, তরুণদের কাছে খুবই প্রিয় আলোচক হিসাবে, বিশ্লেষক হিসাবে। তো তাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ মঞ্চে আসার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আবুল কাশেম ফজলুল হক। মঞ্চে আসবেন আলতাফ পারভেজ, কাজল রশিদ শাহিন ও নাইলা ইয়াসমিন। আপনারা নিশ্চয়ই অতিথিদের জন্য একটা জোরে করতালি দিতে পারেন। অনেক ধন্যবাদ। এই আয়োজনের উপস্থিতি নিয়ে যখন চিন্তা করছিলাম,
তখন মনি হায়দার বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং পরিচিত মুখ, লেখক, কথা সাহিত্যিক। তিনি অনুষ্ঠানে তো আসবেনই, আর অনেককে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য। মনি ভাই নিজেও এসে উপস্থিত হয়েছেন। আমি বলেছিলাম যে আপনি আসলে অনেক খুশি হব। তো হাস্যোজ্জ্বল প্রাণোজ্জ্বল মানুষ, আমার মনে হয় যে মনি ভাই আসাতে আমরা সবাই আসলে আমাদের খুব ভালো লাগছে, কারণ এখানে ওনার অনেক পরিচিত লোকেরাও রয়েছেন। আমি আরো কয়েকজনকে দেখছি যাদেরকে আমার আমন্ত্রণ জানানোর সুযোগ হয়নি, কিন্তু তারা এসেছেন। আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তা আলোচনা আর বাড়াচ্ছি না, কথা যত কম বলা যায় আমার পক্ষে তত বোধহয় মঙ্গল। আমরা এবার আলোচনা শুনবো। আমাদের অনুষ্ঠানটা প্রথমেই আমরা আমন্ত্রিত অতিথিদের আলোচনা শুনবো, তারপর যাদের জন্য আয়োজন। আপনারা জানেন যে আমরা এবং বই বিষয়ক পত্রিকা প্রথমবারের মতো আমরা বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করেছি। তো আমরা দুটো বইকে নির্বাচন করেছিলাম এই আয়োজনের জন্য। আপনারা দেখেছেন যে ব্যানারের মধ্যে লেখা আছে আব্দুর রউফ চৌধুরী, প্রয়াত কথা সাহিত্যিক, তার লেখা নজরুল সৃজনের অন্দরমহল একটি বই, এবং অপর বইটি হচ্ছে রবীন্দ্রনাথ চিরনতুনের দিল ডাক। তো তিনি আমাদের প্রয়াত হয়েছেন প্রায় 2 দশকেরও বেশি সময় আগে, যে কারণে এই সময়ের তরুণদের আসলে তাকে চেনা মানে দুরূহ কিংবা কঠিন একটা ব্যাপার। যারা আবার অনুসন্ধানশীল পাঠ করে, যারা একটু খুঁজে খুঁজে পড়েন, অনুসন্ধান করে পড়েন, তারা হয়তো কেউ কেউ তার নাম জেনেছেন তরুণদের মধ্যে। তবে আমি এই আয়োজনটা করতে গিয়ে দেখেছি যারা মোটামুটি 40-এর উপরে তারা তাকে পাঠ করেছেন, কেউ কেউ তার 1-2 বই পড়েছেন, অর্থাৎ তিনি পাঠকের কাছে ছিলেন। তো আমরা এবং বই এই প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে আব্দুর রউফ চৌধুরীর 2 বইকে নির্বাচন করেছিলাম। এই 2 বই আমরা মনে করেছি যে 2 বই অত্যন্ত ভালো 2 বই, গুরুত্বপূর্ণ 2টি কাজ। এটি পাঠকের সামনে, নতুনদের সামনে, তরুণ প্রজন্মের সামনে নতুন করে উপস্থাপন হওয়ার প্রয়োজন রয়েছে, এবং সেই প্রয়োজন থেকেই, সেই চিন্তা থেকেই এবং বইয়ের প্রথম বুক রিভিউ প্রতিযোগিতা আমরা এই 2টি বইকে নির্বাচন করেছি। আপনারা জানেন যে গত মাসব্যাপী, অর্থাৎ 1 মাস ব্যাপী আমরা এই প্রতিযোগিতা চলমান ছিল, কিন্তু এই বিগত 1 মাসে 3টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে দিয়ে গিয়েছে। একটি হচ্ছে পবিত্র মাহে রমজান, যে মাসটিতে মানুষ প্রচন্ড ব্যস্ত থাকেন। তারপর রয়েছে পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ। এই 3টি গুরুত্বপূর্ণ আয়োজন, উৎসব কিংবা ইভেন্ট যাই বলেন না কেন, এটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আমি চিন্তা করেছিলাম যে আয়োজনটা আসলে কতটুকু সফল করা সম্ভব হবে, কারণ সবাই তো ব্যক্তিগতভাবে এই সময়টাতে ব্যস্ত থাকেন। কিন্তু আশার কথা হচ্ছে এই যে আমরা যতটুকু আশা করেছি এর চেয়ে খানিকটা বেশি আমরা সাড়া পেয়েছি। অর্থাৎ এমন একটি কঠিন 2 বই নিয়ে মানুষ লিখবেন, কিংবা আপনারা লিখেছেন, পাঠক লিখবে কিংবা লেখকরা লিখবেন, এটা সত্যি আনন্দের ব্যাপার। মানে চিন্তার জায়গা থেকে যা আমরা দেখেছি, এটা সত্যি আশাবাদী হওয়ার মতো বিষয়। এখনো আমরা যারা বলি, আমরা প্রতিনিয়ত আমরা যারা বই নিয়ে কাজ করি, আপনারা যারা লেখেন, এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন প্রকাশক এবং লেখক আছেন যাদের জীবিকাই আসলে লেখালেখি কিংবা প্রচুর সময় দিচ্ছেন, লিখছেন। আপনারা জানেন, এই কথাটা আমরা শুনতেও পাই, অনেকে বলেন যে পাঠক কমে গিয়েছে, বই পাঠ কমে গিয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এত কঠিন বই কিংবা এত সিরিয়াস বই, কঠিন বলছি না, এত সিরিয়াস বই
এইভাবে এখনো পাঠক পড়ছেন মনোযোগ দিয়ে, এটি নিঃসন্দেহে আশাবাদী হওয়ার মতো ব্যাপার। এত আমি মনে করি যে এখান থেকে যখন আমরা ফিরে যাব আজকের আয়োজন শেষে, আমি অন্তত পক্ষে একটু আশা নিয়ে ফিরতে চাই যে এই সময়েও মানুষ পড়ছে। এখন সংখ্যা কত, পরিমাণে কত, সেটা হয়তো ভিন্নতর বিষয়। তো এই মোটামুটি আমার আলোচনা। সভাপতি হিসেবে তো কিছু কথা বলতেই হয়। আমরা এবার শুনবো আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথি, বিশেষ অতিথি ডক্টর কাজল রশিদ শাহীন। কাজল ভাই আমাদের এই আজকে যে আয়োজন করছি সেই এবং বই বুক রিভিউ প্রতিযোগিতার একজন সম্মানিত বিচারক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আলোচনা করবেন ডক্টর কাজল রশিদ শাহীন। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিদ্বয় এবং মঞ্চের সামনে যারা রয়েছেন, সকল বুদ্ধিজীবীর প্রতি আমার শ্রদ্ধা, সালাম ও ভালোবাসা। আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সঞ্চালক যেভাবে পরিচয় করিয়ে দিলেন আমার, যে আমি এবং বই বুক রিভিউ প্রতিযোগিতার একজন বিচারক, সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু এবং বই সম্পর্কে দুইটা লাইন বলি। যে আপনারা নিশ্চয় জানেন যে আমাদের এখানে লিটল ম্যাক চর্চার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং লিটল ম্যাক চর্চার একটা ঐতিহ্য রয়েছে। যদিও সেই ঐতিহ্য কতটা মানে গর্বের সঙ্গে তার ধারাবাহিকতা ধরে রেখেছে সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু তারপরেও আমাদের এখানকার মানে লিটল ম্যাক কর্মীদের ভিতরে বা লিটল ম্যাক চর্চার ভিতরে আমরা বই কেন্দ্রিক যে চর্চা বা বই কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনটা যেভাবে থাকার দরকার বা যেভাবে প্রগাঢ় হওয়ার কথা, সেইটা কিন্তু আমরা পাইনি। ফলে আমরা আমাদের তরুণ বয়সে যখন মনে হচ্ছিল যে আমাদের এখানে বই কেন্দ্রিক বা বই নিয়ে তেমন মানে প্রকাশনা নিয়ে বা ধরেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের যে একটা আয়োজন রয়েছে, এর আগে আহমদ মাজহার ভাইয়ের বইয়ের জগৎ, এরকম কয়েকটা এসেছে, কিন্তু তারা মানে খুবই ক্ষণস্থায়ী এবং সেইগুলো ধরেন ঠিক বইকে বা বই ধরে ধরে যেভাবে মানে পাঠকের মন জোগানোর কথা বা একটা বইকে যে স্তরে এবং যে মানে নানা অ্যাঙ্গেলে যেভাবে আলো ফেলার কথা, সেইটার একটা খামতি আমরা কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করেছি। এবং সেই খামতি থেকেই আমরা যখন ধরেন মানে ওপার বাংলা থেকে বইয়ের দেশ পত্রিকাটা এখানে এলো, তখন বা ধরেন দীর্ঘ সময় ধরে এই বইয়ের দেশের যে রাজত্ব, এবং আমরা বলতে দ্বিধা নেই যে বইয়ের দেশকে কিন্তু আমরা আমি জানি না, আমি অন্তত মানে অনেকটা গোগ্রাসী গেছি এবং বইয়ের দেশ আমার খুবই প্রিয় একটা পত্রিকা ছিল এবং এখনো বলা যায় যে বইয়ের দেশ তার মানে ঐতিহ্য ধরে রেখেছে। কিন্তু আমরা আমাদের এইখানে ঠিক বইয়ের দেশের মতো বা দেশ পত্রিকার মতো একটা সাহিত্য পত্রিকা করতে পারলাম না, একটা বই কেন্দ্রিক পত্রিকা করতে পারলাম না। এই ব্যর্থতা আমাদেরকে নানাভাবে কুরে কুরে খায়। ঠিক সেই সময়ে আমরা দেখলাম যে এবং বই নামে একটা পত্রিকা বাজারে এলো এবং সেই বই মানে ধরেন ধারাবাহিকভাবে তার মানে কখনো কখনো হোঁচট খেলেও তার ধারাবাহিকতা বা তার প্রকাশ মান এখনো বজায় রেখেছে এবং বই ইতিমধ্যে মানে 20টা সংখ্যা সম্পন্ন করছে বা 20টা সংখ্যা বাজারে এসেছে। ফলে এবং বইয়ের এই যে 20টা সংখ্যা আসা এবং বইয়ের যে ধারাবাহিকতা, এ থেকে বোঝা যায় যে এবং বইয়ের একটা পাঠকপ্রিয়তা রয়েছে এবং মানে আমাদের বুদ্ধিজীবী মহলে বা আমাদের বিদ্যুৎ মহলে এবং বইয়ের একটা নিজস্ব জায়গা তৈরি হয়েছে এবং সেই জায়গা তৈরি হওয়া থেকেই এবং বই কিন্তু মানে বলা যায় যে বই কেন্দ্রিক যে জায়গাটা, সেই জায়গাটাতে আমাদেরকে নতুন করে ভাবতে শুরু করেছে। কিন্তু এবং বইয়ের ক্ষেত্রে যে ধারাবাহিকতা বজায় রাখার ছিল সেটা ছিল না, বা আমাদের মানে সম্পাদক প্রকাশক তার আর্থিক সঙ্গতির মানে না হয়ে ওঠায় সেটা করে উঠতে পারেনি।
কিন্তু এরকম একটা বইয়ের যে গ্রহণযোগ্যতা সেইটা একটা বড় ব্যাপার। এবং বইয়ের লেখাগুলোর ভিতর দিয়েও, এবং এখানকার অনেক লেখক রয়েছেন এখানে এবং বইয়ের, যাদের লেখার ভিতর দিয়ে আমরা বই সম্পর্কে যেমন জানতে পেরেছি, এবং আমাদের মনে হয়েছে যে আমাদের এখানকার মননশীলতার জায়গাটা ক্রমশ একটা উৎকর্ষের দিকে যাচ্ছে, এবং সেইটার একটা আয়না হয়ে উঠছিল এবং বই। এবং সেই জায়গায় এবং বইকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। এবং আপনারা নিশ্চয় জানেন যে এবং বইয়ের একটা নিয়মিত আয়োজন হচ্ছে, যে সেখানে প্রতি সংখ্যায় একটা করে সাক্ষাৎকার থাকে, এবং সেই সাক্ষাৎকারগুলো আমার কাছে মনে হয়েছে যে 8-10টা জায়গার সাক্ষাৎকারের চেয়ে একেবারে আলাদা। এবং সেই সাক্ষাৎকারগুলোতেও আমরা নতুন কিছু বা নতুন ভাবে কিছু জানার সুযোগ পেয়েছি। ধরেন আজকের অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি আলতাফ পারভেজ ভাইয়েরও একটা সাক্ষাৎকার বইয়ের দেশে এবং বইয়ে এসেছে, এবং আপনারা দেখবেন যে ওইখানেও আমরা আলতাফ পারভেজকে একটু অন্যভাবে চিনতে পারি। এই যে অন্যভাবে চেনা বা অন্যভাবে চিনিয়ে দেয়া, এইটা একটা সাহিত্য পত্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বই সেই কাজটা করতে পেরেছে। ফলে এবং বইয়ের সঙ্গে যে কোনো সম্পৃক্ততা আমাকে একটা বাড়তি আনন্দ দেয়, এবং সেই বাড়তি আনন্দের জায়গা থেকেই আমি আসলে এবং বইয়ের এই বুক রিভিউ প্রতিযোগিতার সঙ্গে আমি যুক্ত হই। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এবং বইয়ের এই বুক রিভিউ প্রতিযোগিতাটা এত কঠোরভাবে সম্পন্ন করা হয়েছে যে আমি নিজেও একজন বিচারক হিসাবে এইভাবে ঠিক প্রস্তুত ছিলাম না। আমার আরো বেশ কয়েকটা জায়গায় ধরেন বিচারকের কার্যক্রম করার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এবং বই এসে দেখলাম যে ওনারা যখন আমাদের কাছে প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো বা খাতাগুলো যখন দিলেন, তখন কিন্তু কোনো খাতায় কারোর কোনো নাম নেই, এবং উনি ছেলে না মেয়ে, উনি কোন অঞ্চলের, ঢাকার না ঢাকার বাইরে, কোনো ধরনের কোনো কিছু জানার আমাদের সুযোগ ছিল না। ফলে আমরা একেবারেই ধরেন শুধুমাত্র টেক্সটের উপর নির্ভর করে আমরা আমাদের রেজাল্ট শিটটা করছি, এবং সেই রেজাল্ট শিটটা আমরা করার পরে কর্তৃপক্ষের কাছে জমা দিই, এবং সেইভাবে কর্তৃপক্ষ তাদের ফলাফলটা নির্ধারণ করেছে। এবং আমি দেখলাম যে এই যে এবং বইয়ের বুক রিভিউ প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমাদের কাছের মানুষদের ভিতরেও একটা ধরেন ইতিবাচক সাড়ার জায়গাটা ছিল। এবং আমি বেশ কয়েকজন আমার লেখক বন্ধু বা আমার ঔপন্যাসিক বন্ধুর সঙ্গে যখন কথা হয়েছে, আমার সাংবাদিক বন্ধুর সঙ্গে যখন কথা হয়েছে, অনেকে অংশগ্রহণ করেছে, এবং যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের ভিতরে একটা স্পৃহা ছিল, একটা আগ্রহ ছিল, হয়তো সময়ের কারণে বা তার নানা ব্যস্ততার কারণে সেটা করে উঠতে পারেনি, কিন্তু তাদের যে এই আগ্রহটা আসলে এবং বইয়ের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি মনে করি যে এটাই আসলে এবং বইয়ের একটা বড় অর্জন। এবং বই যখন তার বই হিসাবে এই দুইটা বই তারা নির্বাচন করলো, যে হচ্ছে আব্দুর রউফ চৌধুরীর চির নতুনের দিলডা এবং সৃজনের অন্দরমহল। আপনারা যারা এই বইয়ের সঙ্গে পরিচিত তারা নিশ্চয় জানেন যে দুটো বই কিন্তু গবেষণাধর্মী বই, এবং দুইটা বই একেবারে ধরেন একটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে আর একটা নজরুলকে নিয়ে। এবং আমাদের এখানে দেখবেন যে গবেষণার ক্ষেত্রে আমরা দেখি যে ধরেন যিনি রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করছেন তিনি রবীন্দ্রনাথ নিয়ে আসেন, যিনি নজরুলকে নিয়ে গবেষণা করছেন তিনি নজরুলকে নিয়ে আসেন, কিংবা যিনি জসীমউদ্দিনকে নিয়ে গবেষণা করছেন তিনি জসীমউদ্দিনকে নিয়ে আসেন। কিন্তু আব্দুর রউফ চৌধুরীর ক্ষেত্রে ব্যতিক্রম, যে উনি রবীন্দ্রনাথকে নিয়েও একটা বড় রকমের গবেষণা সম্পন্ন করেছেন, এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা বড় গবেষণা সম্পন্ন করেছেন। এবং এই দুইটা বই পড়লে আপনারা দেখবেন যে এই বই দুইটার ভিতরে গবেষণার যে একেবারে ধরেন আমাদের এখানকার গবেষণার যে একাডেমিক ধারা, সেই ধারা থেকে বেরিয়ে এসে উনি এখানে একজনের ধরেন একটা শতান্ত্রিক গবেষণার ধারার চেষ্টা করছেন। এবং এইটা বলা যায় যে একজন স্বাধীন গবেষকের যে ভূমিকা, বা স্বাধীন গবেষকের গবেষণার প্রতি যে আগ্রহ, বা স্বাধীন গবেষকের গবেষণা নিয়ে যে কথাটা বলতে চায়, সেইটা কিন্তু এই দুই বইয়ের ভিতরে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এবং আমরা যখন রবীন্দ্রনাথের বইটা দেখি, তখন আমরা দেখি যে রবীন্দ্রনাথের নানা ধরনের বিষয়গুলোকে ধরেন ছোট ছোট ওনার পল্লী বাংলার ভাবনা কি, ভারত পথিকের ব্যাপারে ওনার ভাবনা কি, ওনার মানুষ নিয়ে ভাবনা কি, ওনার প্রকৃতি নিয়ে ভাবনা কি, এমনকি ওনার কীট নিয়ে ভাবনা কি, বা ওনার সঙ্গীতের ভিতর দিয়ে উনি কি বলতে চেয়েছেন, এইসব বিষয়গুলো উনি নানা চ্যাপ্টার করে করে সেই বিষয়গুলোতে উনি নিজের মতো করে কিছু বলার চেষ্টা করছেন। এবং এই বলার পাশাপাশি উনি এইটার সঙ্গে আমাদের এখানকার সঙ্গীতের যে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, বা আমাদের পল্লী বাংলার যে একটা নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষাকে উনি যেমন ধরার চেষ্টা করছেন,
তেমনি উনি ব্যাখ্যার ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে একটা নতুন কিছু বলার চেষ্টা করছেন। এবং এই বলার ভিতর দিয়ে আমরা দেখব যে এই বইয়ে উনি কিন্তু কেবল শুধু নিজের কথা বলছেন না, এই কথার সঙ্গে অন্যের কোথায় মেলে এবং কোথায় মেলে না সেটারও যথেষ্ট ফুটনোট দেওয়ার চেষ্টা করছেন। ফলে একজন স্বাধীন গবেষক হয়েও ওনার নজরুলকে নিয়ে যে কাজ, বা ধরেন মানে রবীন্দ্রনাথকে নিয়ে যে কাজ, বা নজরুলকে নিয়ে সৃজনের অন্তর্মহলে, এবং এই সৃজনের অন্তর্মহলের ভিতরে আপনারা দেখবেন যে আমরা যেন এখানে নজরুলকে নিয়ে আমাদের এখানে যে ধরনের গবেষণাগুলো হয়েছে, বা আমরা নজরুল গবেষক হিসাবে ধরেন আমরা রফিকুল ইসলাম সাহেবের কথা জানি, বা আমরা ধরেন করুণাময় গোস্বামীর কথা জানি, বা পরবর্তীতে আরো যারা রবীন্দ্রনাথ এই নজরুলকে নিয়ে গবেষণা করেছেন, তাদের বাইরে একটা উনি কিন্তু আলো ফেলছেন এবং বাইরে গিয়ে নজরুলকে একটু আলাদাভাবে ধরার চেষ্টা করছেন। এবং এই ধরার ভিতর দিয়ে উনি নজরুলকে আমরা সাধারণ মানুষেরা কিভাবে নিবিড়ভাবে পেতে পারি, বা নজরুলের সঙ্গে আমাদের যোগসূত্রতাটা আরো কিভাবে মানে ধরেন দৃঢ় হয়ে ওঠে, বা আরো কিভাবে দৃঢ় বন্ধন রচনা করে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আব্দুর রউফ চৌধুরী খুবই সুন্দর কাজ করেছেন। ফলে এই বই নির্বাচন করা এবং বইয়ের জন্য, বা এবং বই এই বই নির্বাচন করার জন্য, এই দুইটা বইকে নির্বাচন করার জন্য আমি মনে করি যে এবং বই একটা মানে মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করছে। এবং আব্দুর রউফ চৌধুরী সম্পর্কে আরো একটু বলতে হয় যে আপনারা নিশ্চয় জানেন যে আব্দুর রউফ চৌধুরী একাই ধরেন রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা করছেন, নজরুলকে নিয়ে গবেষণা করছেন, আবার আমাদের মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু তার অনেক গবেষণা, আমাদের একেবারে সরাসরি 1971 নিয়ে ওনার গবেষণা রয়েছে, আমাদের এখানকার স্বাধীনতা এই নিয়ে তার একদম নির্দিষ্ট বই রয়েছে। আবার আমরা দেখছি যে একই আব্দুর রউফ চৌধুরী কথা সাহিত্য লিখছেন, একই আব্দুর রউফ চৌধুরী আবার ধরেন মার্কস এবং এঙ্গেলসকে নিয়েও বই লিখছেন। ফলে আমরা দেখছি যে আব্দুর রউফ চৌধুরীর জায়গাটা, ভাবনার জায়গাটা কত বিস্তৃত, এবং এই বিস্তৃতর ভিতর দিয়ে উনি আসলে কি বলতে চেয়েছেন। আমার কাছে যেটা মনে হয় যে এই বলার ভিতর দিয়ে উনি যেটা বলতে চেয়েছেন সেটা বুঝতে হলে আমাদের কিছুটা রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হবে। এবং রবীন্দ্রনাথকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আসলে গুণ কি, একটা সাক্ষাৎকারে রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার গুণ কি। তখন রবীন্দ্রনাথ এক শব্দে বলছিল যে আমার গুণ হচ্ছে ইনকনসিস্টেন্সি। তারপর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দুর্বলতা কি, উনি বলেছিলেন যে সেটাও আমার ইনকনসিস্টেন্সি। এই যে ইনকনসিস্টেন্সি, এটা আসলে বাংলা আব্দুল মান্নান সৈয়দ তার লেখাতে বাংলা করছেন এইভাবে যে পারম্পর্যহীন। মানে একই রবীন্দ্রনাথ আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, আবার সেই রবীন্দ্রনাথই গল্প লিখছেন, সেই রবীন্দ্রনাথ প্রবন্ধ লিখছেন, আবার সেই রবীন্দ্রনাথ গল্প, কবিতা, প্রবন্ধে যা কিছু বলা যাচ্ছে না সেটার জন্য আশ্রয় নিচ্ছেন সঙ্গীতে। আবার সেই রবীন্দ্রনাথ যখন গল্প, কবিতা, প্রবন্ধ এবং সঙ্গীতে যা কিছু বলা যাচ্ছে না সেইটা বলার জন্য উনি আশ্রয় নিচ্ছেন তার কি, সেটা হচ্ছে ক্যানভাসে, বা উনি তখন মানে চিত্রকর হয়ে উঠছেন। এই যে নানা রকমের কাজ করা, এবং এই নানা রকমের কাজ করার ভিতর দিয়ে রবীন্দ্রনাথ আসলে প্রত্যেকটা কাজের ভিতরে একটা স্বাতন্ত্রতা খুঁজে পেয়েছিলেন। এই যে পারম্পর্যহীন, এই পারম্পর্যহীন রবীন্দ্রনাথকে আরো বড় করে তুলেছিলেন। এবং আমরা দেখি যে এই পারম্পর্যহীনের ভিতর দিয়েই রবীন্দ্রনাথ আসলে একটা যোগসূত্রতা সাধন করেছিলেন, এবং এর ভিতর দিয়ে রবীন্দ্রনাথ আসলে সকলের মঙ্গল চেয়েছিলেন। এবং সেই মঙ্গল চাওয়ার ভিতর দিয়ে উনি যেমন বাঙালির মঙ্গল চাচ্ছেন, তেমনি উনি কিন্তু আপনারা নিশ্চয় জানেন যে রবীন্দ্রনাথ কিন্তু একজন আন্তর্জাতিকতাবাদী ছিলেন, এবং রবীন্দ্রনাথ বিশ্ব মানবের হচ্ছে মুক্তি চাচ্ছেন, বা বিশ্ব মানবের কল্যাণ চাচ্ছেন। আমাদের কাছে মনে হয় যে আব্দুর রউফ চৌধুরীর ভিতরেও এইরকম একটা ভাবনা ছিল, এরকম একটা চিন্তা ছিল, এবং সেই চিন্তার জায়গা ছিল বলেই একই আব্দুর রউফ চৌধুরীকে আমরা নানাভাবে দেখি, নানা গবেষণার ভিতর দিয়ে খুঁজে পাই, নানা সৃজনশীল লেখার ভিতর দিয়ে খুঁজে পাই। এবং আমরা আশ্চর্য হই যখন দেখি যে আব্দুর রউফ চৌধুরীর একটা বইয়ের নাম আরব জাতির ইতিহাস। দেখেন যে উনি উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, এবং একসময় কবিতাও লিখতেন। তারপরে উনি হচ্ছে মানে ওই প্রবন্ধ লিখছেন, গবেষণা করছেন, আবার উনি ধরেন হচ্ছে ওই যে মানে সংকলক হিসাবেও কাজ করছেন, আবার ওনার কিন্তু অনুবাদের বইও রয়েছে। সেই আব্দুর রউফ চৌধুরী আবার যখন আরব জাতির ইতিহাস লিখছে, তখন আমাদের কাছে মনে হয় যে আসলে উনি আরব জাতির ইতিহাসের ভিতর দিয়ে কি বোঝাতে চাচ্ছে, বা তার আসলে এখানকার থেকে অন্বেষণটা কি, অনুসন্ধানটা কি।
তখন আমরা আরো আশ্চর্য হই যে আপনারা নিশ্চয় জানেন যে আমরা বাঙালিরা এই যে বাঙালির যে উৎপত্তির জায়গাটা এবং বাঙালির যে উৎপত্তির জায়গার একটা জায়গা রয়েছে যে এই ভারতবর্ষে বাঙালি একটা স্বতন্ত্র জাতি এবং এখানকার যে আর্যাবর্ত বলে যে জায়গা ছিল সেই জায়গার বাইরে বাঙালি একটা ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন নৃতাত্ত্বিক জায়গার অধিকারী এবং আমাদের এই যে নৃতাত্ত্বিক জায়গা সেই নৃতাত্ত্বিক জায়গার সঙ্গে কিন্তু আরব জাতির একটা যোগসূত্র রয়েছে। ফলে আমাদের শেকড়ের জায়গাগুলোতে যদি আমাদের যেতে হয় তাহলে কিন্তু আমাদের আরবকেও বুঝতে হবে, আরব জাতির ইতিহাসকেও বুঝতে হবে এবং আব্দুর রব চৌধুরী সেই জায়গাটাকে আলো ফেলছে। ফলে আব্দুর রব চৌধুরীর এই ভাবনা আমাদের সবার জন্য বারবার পাঠ করা উচিত এবং এই যে আজকের যে বুক রিভিউ প্রতিযোগিতা এবং এই বুক রিভিউ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন আমি মনে করি যে তারা প্রত্যেকেই ভীষণ রকমের সৌভাগ্যবান, কারণ তারা এই ধরনের বই পাঠ করার সুযোগ পেলেন এবং শুধু পাঠ করার সুযোগ পাচ্ছেন না, যে এই ধরনের বই পাঠ করে সেটা সম্পর্কে লিখে ওনারা একটা পুরস্কার পাওয়ারও সৌভাগ্য অর্জন করছেন। ফলে এটা ওনাদের জন্য একটা বিশাল সুযোগ এবং এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আমাদের এখানকার যে পাঠ সংস্কৃতি সেই সংস্কৃতিও আরো বেশি ঋদ্ধ হবে বলে আমি মনে করি এবং এইসব জায়গাগুলোতে এবং বই আরো অধিকতর কাজ করবে এবং সামনের দিনগুলোতে আমাদের পাঠকদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আমাদের দেশকে, আমাদের সাজাত্য বোধকে বুঝতে আরো বেশি সুন্দর সুন্দর বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করবে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আপনারা এই গরমের ভিতরে অনেক কষ্ট করে অনুষ্ঠানে এসেছেন, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনলেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের কল্যাণ হোক। অনেক ধন্যবাদ কাজল ভাইকে। কাজল ভাই বরাবরই খুব সুন্দর বলেন। আমরা এবার শুনবো জনাব নাইলা ইয়াসমিন, রেজিস্ট্রার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। আপাকে কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ বিকেল। আজকের এবং বই আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতা 2025-এর আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনন্য এবং অন্য ধারার সম্পাদক এবং প্রকাশক জনাব ফয়সাল আহমেদ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের কিংবদন্তি বুদ্ধিজীবী, বিশিষ্ট অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার, যিনি সমগ্র বাংলাদেশকে আলো দেখাচ্ছেন, নতুন নতুন বাংলাদেশ গড়া এবং আমাদের সবসময়ের জন্যই আলোর পত্রিকা হিসেবে কাজ করছেন স্যার আবুল কাশেম ফজলুল হক স্যার। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট চিন্তাবিদ জনাব আলতাফ পারভেজ, ওনার লেখা, অন্য ধারার লেখা এবং ওনার চিন্তা ভাবনা আমাদের সবাইকে পথ দেখাচ্ছে। সেই বিশিষ্ট জন এখানে উপস্থিত সাংবাদিক এবং গবেষক জনাব কাজল রশিদ শাহীন, যিনি নিজ নামেই পরিচিত এবং ওনার বক্তব্য আমরা শুনছি। উপস্থিত বিশিষ্ট বুদ্ধিজীবীবৃন্দ, লেখকবৃন্দ, প্রকাশকবৃন্দ, উপস্থিত সুধী। এই বিদ্যুৎজনের আসলে আমার হয়তো আসার কথা না, কিন্তু এখানে হয়তো কিছু পার্সিয়ালিটি হয়েছে, আমি এখানে এসেছি। তো আমার অবস্থা কিছুটা যে হংস মারছে বক যথায় এই অবস্থায়। তারপরেও আমি বলছি, জাস্ট নিতান্ত সাধারণ পাঠক হিসেবে আমার অনুভূতি,
আমি বলতে চাচ্ছি। খুব সম্ভবত লিও টলস্টয় বলেছিলেন যে মানুষের জীবনে তিনটি জিনিসের প্রয়োজন, বই, বই এবং বই। তো এই বই বিষয়টা আমরা যখন মানে নতুন প্রযুক্তির যুগ আসেনি তখন পর্যন্ত আমাদের যুগে বিনোদনের উৎস ছিল বই পড়া বা এমনিতেই পড়তাম। বই বিষয়টা সবার মধ্যে প্রচলিত ছিল। বই একজন মানুষকে একদম পরিবর্তিত করতে পারে। যেই ছেলে বা মেয়ে ইন্টারমিডিয়েট অথবা তার পড়াশোনার সময়কালে যদি 1002 বই পড়তে পারে তার জীবন একেবারেই মনোজগৎ একদম চেঞ্জ হয়ে যাবে। বই মানুষের মননশীলতাকে মননশীলতা তৈরি করে, মানবিকতা তৈরি করে, আন্তর্জাতিক মানব তৈরি করে, আমরা এমনটাই জানি। কিন্তু বর্তমান যে জগৎ আসছে সেখানে বইয়ের গুরুত্বটা কিভাবে যেন সরে যাচ্ছে। বইয়ের গুরুত্ব আছে কিন্তু সেটা আমরা আলোটা সেভাবে ফেলতে পারছি না। বই পড়ার দিকে আমাদের মানুষ আমরা ধাবিত পারছি না। আমরা খুব স্বল্প সময়ের ডোপামিনের জন্য আমরা ছোট ছোট বিষয় পড়ি, ছোট্ট লেখা পড়ি, রিলস দেখি, এইভাবে সময় কাটাচ্ছি, যেখানে চিন্তার জগৎটা পুরোপুরি ক্রিপলড হয়ে যাচ্ছে। তো এরকম একটা সময়ে এবং বই মতো একটা সাহিত্য বইয়ের উপর একটা ম্যাগাজিন নিয়মিত প্রকাশ করা, ফয়সাল আহমেদ একেবারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নিশ্চিতভাবে। কাজল রশিদ বলে গেলেন বইয়ের দেশের কথা। আমার মনে পড়ে যে আমাদের সময়ে যদিও এর সাথে হয়তো রাজনৈতিক কোনো বিষয় ছিল, কিন্তু সেটাকে যদি বাদ দিই, শিল্পতরু বইয়ের উপর অনেক বই বিষয়ক ম্যাগাজিন ছাপাতো। তারপর হচ্ছে যে ঢাকা ভার্সিটির যে সাহিত্য পত্রিকা, এরকম বেশ কিছু বিষয় ছিল যে বইয়ের উপর আলোচনা হতো। কিন্তু এখন এই সময়ে এবং বইয়ের মতো একটি সম্পাদনা ম্যাগাজিন, এটা নিঃসন্দেহে অন্যরকম একটা বিষয়। আমি আমার ব্যক্তি জীবনের কথা মনে করতে পারি। আমি যখন কলেজে পড়ি, আমার বাংলার টিচার জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কে কে পুতুল নাচের রীতি কথা বলেছো। দেখা গেল যে ক্লাসে তখন আমি একমাত্র পড়েছি। তো উনি বলেছিলেন যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস। বই এমনি পড়ে যায়, যা সামনে পাই তাই পড়তাম, কিন্তু এই যে জাস্ট একটা কথা, এটা কিন্তু এক ধরনের রিভিউ, বইয়ের রিভিউ। এই কথাটা দিয়ে যে সাহিত্য মান সম্পন্ন পড়াশোনা, এই বিষয়টার দিকে ইঙ্গিত করেছে। আমরা 21-এর বইমেলা থেকে বই কিনতাম, সেই সময় কিন্তু বুক রিভিউগুলো দেখে, ম্যাগাজিনগুলো আবার দৈনিক পত্রিকা যে রিভিউ দেখে, সব বই পড়ার মতো না, কিন্তু সেগুলো থেকে বেছে বেছে আমরা বই পড়তাম। তো বই পড়াটা শুধুমাত্র শুধু বইয়ের জন্য না, এই রিভিউটা কেন দরকার হয়। হাসনাত আব্দুল হাই একবার নিরুক্তি চৌধুরী সাক্ষাৎকে নিয়েছিলেন, ওখানে জার্নাল 89 এটা তো বই লিখেছিলেন। জিজ্ঞেস করেছেন নিরুক্তি চৌধুরী একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে কোনো সাহিত্যের অধ্যাপককেও যদি জিজ্ঞেস করা হয় যে রবীন্দ্রনাথের 6টি ছোট গল্পের নাম বলো, এক নাগারে বলতে পারবেন না। দেখা যাবে যে মানে বলতে গেলে ভাবতে হচ্ছে। তো এই যে বিষয়টা যে আমরা কোনো বিষয় কিন্তু রিভিউ করি না, এই যে রিভিউয়ের বিষয়টা। আর সবচেয়ে বড় কথা, এখন সময় এসেছে যে সামনের যে আমাদের প্রজন্ম, তারা যেভাবে বই থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা মনোজগতের উৎকর্ষ সাধনের জন্য যে কাজগুলো দরকার সেগুলি যে করছে না, যে বিশিষ্ট বুদ্ধিজীবীগণ সামনে আছেন, তাদের পরবর্তীতে কারা হাল ধরবেন আমাদের দেশে। তো সেই বিষয়টা ভাবনার বিষয় আছে। সেই জন্য আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ সেদিকেও আলোকপাত করবেন, সেটা আশা রাখছি।
এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপাকে। আপনাকে ধন্যবাদ জানাই যে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন। আমরা এবার শুনবো আলতাফ ভাইকে। তার আগে বলি যে আপা একটু রিলসের কথা বলছিলেন, সোশ্যাল মিডিয়ার প্রভাবের কথা বলছিলেন। আমরা আসলে এখন এমন একটা সময়ের মধ্যে আছি যে আমরা চাইলেও আসলে মোবাইল ফোনটাকে আসলে কতটুকু অ্যাভয়েড করতে পারি, মানে এটা জীবনযাপনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আপনি পেশাগত কাজের এখন একটা অনেক বড় অংশ আপনার এই মোবাইল ফোনের মাধ্যমে। ইমেল আমরা একসময় কম্পিউটার ছাড়া আমরা করতে পারতাম না, সেটা মানে শুধু মোবাইলেই সমস্ত ইমেল হচ্ছে। শুধু তাই না, এখন আমি একটা বিষয় দেখি, আমার অনেক লেখক বন্ধুরা, কবি বন্ধুরা বলেন যে কবিতা মোবাইলেই টাইপ হচ্ছে, কবিতা মোবাইলেই এডিটিং করে, গল্প মোবাইলে লিখে এডিট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সব ইউনিকোডে মানে লেখা হচ্ছে। অর্থাৎ মোবাইলেই এখন অনেক কিছু কাজ, জরুরি কাজ সেরে ফেলা যাচ্ছে। অফিসের অনেক কাজই এখন অনেক, আমি এরকম জানি যে এমন কোনো অফিস নেই যেখানে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই যে গ্রুপে লেনদেন হয় এই আপনার মোবাইলে। ফাইল, বড় বড় ফাইলগুলো আপনার এখন ইমেলও হচ্ছে না, হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিক চলে যাচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অপরান্ত। অর্থাৎ মোবাইলটা খুব গুরুত্বপূর্ণ। এই মোবাইলটা যখন হাতে থাকে, কাজের বাইরে কিছু অকাজও হয়। এই অকাজটা হলো যে আপা বলছিলেন যে রিলস দেখা, দেখা, এখন প্রজন্ম এগুলো দেখছে। আচ্ছা, নতুনরা দেখছে, বয়স্করা কি দেখছে না? প্রবীণরা দেখছে না? আমি গ্রামে গেলে লক্ষ্য করি, এখন আগে দেখতাম যে ওই রেডিও শুনছে, রেডিও আপনার গান বাজছে, তারপর হচ্ছে যে তারা কাজ করছে, টেলিভিশন হচ্ছে চায়ের দোকানে, এখন মোবাইল চলছে, এবং যে চা বানাচ্ছে হাসতেছে, চা বানাচ্ছে হাসতেছে। একদিন কি ঘটনা কি দেখি যে তার সামনে একটা মোবাইল ফোন আছে, ওখানে নানান ভিডিও, ফানি ভিডিও চলছে, সে হাসতেছে, তার দিনের কাজ সে করে যাচ্ছে। অর্থাৎ মোবাইলটাকে অ্যাভয়েড করা টাফ। আমি সেদিনও বোধহয় এক জায়গায় এটা একটা বলছিলাম যে ওই আপনার প্রজন্ম থেকে প্রজন্ম বইয়ের ট্রান্সফারটা কিভাবে হয়। আমার মা বই পড়তেন, প্রচুর বই পড়তেন, এবং এই সংখ্যা হাজারের কম নয় আমার ধারণা আর কি। তো আমার মা বই পড়তেন কিভাবে, আমি যে তখন ওনার যে মানে সময়, তারুণ্যের সময়, ওই সময়টা ইলেকট্রিসিটি ছিল না, উনি কপিবাতের আলোতে আপনার বই পড়তেন। তো আমি ইলেকট্রিসিটি পেয়েছি, তো আমি সেটা দিয়ে পড়ছি। এখন আমার মেয়ে বইয়ের বদলে মোবাইল পড়ছে। অর্থাৎ জেনারেশন এটা চেঞ্জ হয়। ওর যদিও বইয়ের প্রতি খানিকটা আগ্রহ আছে, পড়ে, বলে বাবা গল্প শোনাও, কারণ এখনো পড়ার পরিপক্কতাটা আসেনি। কিন্তু মোবাইলটা কিন্তু ছাড়া যাচ্ছে না, একটু হলেও দেখতে চাই। আমরাও কি দেখতে চাই না? আমার মনে হয় যে এর মধ্য দিয়ে একটা নিজেদের একটা পরিবর্তন আসলে নিজে থেকেই আনতে হবে। আমার মনে হয় যে এখন সেলফ সেন্সরশিপ ছাড়া আদৌ পরিবর্তন আসবে কিনা আমি জানি না। ব্যক্তি যদি নিজে না বোঝে যে আমার ক্ষতি হচ্ছে, আমার ভালো হচ্ছে, আমি মোবাইল চালাচ্ছি, আমার ম্যাডাম এসে বলছে এতক্ষণ মোবাইল চালাচ্ছ কেন, আসলে যে আমিও যে কখন এটার সঙ্গে এঙ্গেজ হয়ে যাচ্ছে আমি ঠিক জানি না। এটা শুধু আমার ব্যক্তিগত বলছি না, বিষয়টা এইরকমই। আমার মনে হয় যে এটাও এক ধরনের আলোচনার ব্যাপার। আমার মনে হয় যত বেশি আলাপ হবে আমাদের মধ্যে তত নিজেদেরকে সংশোধন করার একটি সুযোগ তৈরি হবে। আমরা এবার শুনবো দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী আলতাফ পারভেজ। ধন্যবাদ সবাইকে। আমার অবস্থা ভিন্ন ধরনের নার্ভাস আমি, কারণ আবুল কাশেম ফজলুল হক উপস্থিত আছেন, আমাকে কিছু বলতে হবে, এটা খুব দুরূহ ব্যাপার, এটা আপনারা বুঝতে পারবেন না। আমি বসে বসে ভাবছিলাম যে স্যারের সাথে প্রথম যখন দেখা, কত বছর, 39 বছর চলছে আমি ক্যাম্পাসে। আমি একটু ব্যক্তিগত কথা দিয়ে শুরু করছি। আমরা খুব অল্প বয়সে যাওয়া আসা শুরু করেছিলাম, কারণ রাজনৈতিক কারণে। আমি ছাত্র সংগঠন পড়তাম, ইতিমি কলেজে পড়তাম, সেখান থেকে ক্যাম্পাসে যেতাম। কলাভবনে যাদেরকে সহজে, যাদের কাছাকাছি যাওয়া যেত আর কি, তাদের মধ্যে স্যার একজন।
স্যার ডেকে নিজেও ডেকে নিতেন, আমরাও যেতাম স্যারের বাসায় কিংবা কলাভবনের নিচে শিক্ষকদের কমন রুম ছিল সেখানে। স্যার যেটা বলতেন সবসময় লেখার জন্য উৎসাহিত করা। ওনার সামনে আমরা কখনো কথা বলতাম না, উনি বলতেন আমরা শুনতাম, এইভাবেই অভ্যস্ত। এখন ওনার সামনে বলতে হবে এটা আমার জন্য একটু বিব্রত করে। আজকে তো যে বিষয়ে আলোচনা হচ্ছে বা যে বিষয়ে অনুষ্ঠানটা, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে উপেক্ষিত একটা বিষয় আজকে অনুষ্ঠানটা হচ্ছে। বই তো উপেক্ষিত বটেই, বইয়ের রিভিউ আরো বেশি উপেক্ষিত, মানে চরম উপেক্ষিত এক বিষয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে। আর আমি এই বিষয়ে বলার জন্য উপযুক্ত মানুষও না, তবু এলাম কেন সেটাও তো একটা এসেছি আসলে এবং বই পত্রিকাটার জন্য। যে এবং এটা এই পত্রিকা যিনি প্রকাশ করেন তাকে আমার মনে হচ্ছে এই কালের একজন সুপারম্যান, বা এই কালের অন্যভাবে বললে এই কালের এক পাগল ব্যক্তি আর কি, তাই না? বই লেখা, বইয়ের রিভিউ হওয়া, বই বিষয়ক একটা কাগজ, আমি মূলত বিস্মিত হই। এবং ওনার সাথে দেখা হলে যখন উনি বলে যে আরেকটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে, আমি প্রথমে জিজ্ঞেস করি যে কতটা ছাপলেন, সংখ্যাটা কত। মানে এটা এই কারণে আমি বুঝতে চাই যে এই ধরনের পত্রিকার গ্রাহক সংখ্যা কত। আমি সামাজিক বিষয়ে লিখি, যে সমাজ আমার কাছে আগ্রহের ব্যাপার। বাংলাদেশের সমাজকে বোঝার জন্য এই এবং পত্রিকাটা কত সংখ্যা বের হয়, এটাও আমার কাছে একটা ভালো ডেটা। যেমন এই একটা কাগজে আমি দেখি যে লেখককে গুরুত্ব দিচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে আমি গুরুত্ব পাচ্ছি এই লোকটা দ্বারা, এই ভদ্রলোক দ্বারা, সেই জন্য উনি আমার কাছে একটা আগ্রহের ব্যাপার আর কি। একসাথে দেখা করলে আমি বসাই ওনাকে এবং দুটো কথা বলার চেষ্টা করি। ওই যে বললাম স্যাররা বলতেন, আরো স্যার ইসলাম চৌধুরী স্যার বলতেন লিখতে, তো এবং এখন অবস্থা এমন শুধু লিখতেই পারে আর কিছু পারে না। কিন্তু এই জীবনটা কিন্তু আমি বলবো যে বাংলাদেশের লেখক জীবনটা, যারা ফুল টাইম লেখক তাদের কথা বলছি, আমি বলবো অপমান কর এই শব্দটা আমি ব্যবহার করতে চাই। মনে করেন মধ্যমানের ভালো, বললাম খুব ভালো না আবার খুব খারাপ না, একটা বই কত সংখ্যা ছাপা হয়, এখানে বোধহয় প্রকাশক আছে শুনলাম 500 কপি ছাপা হয়, 300। আমি গত মাসে বদরুদ্দোর মোর্শেদের বাসায় গিয়েছিলাম, স্যার একটা বই ওই দিনই বেরিয়েছে আমাকে দেখা, তারপর স্যার নিজেই বললেন এটা কত ছাপা হয়েছে বল, আমি বলেছি 500 কপি। স্যার বললো না এটা 300 কপি ওনার লেখা। তারপর উনি বললেন যে 1990 দিকে বই ছাপা হতো 1200 কপি। স্যার নিজে বললেন আমি জানি না, কাশিম স্যার আছেন উনি জানেন। তারপর বললেন যে পাকিস্তান আমলে 2200 কপি ছাপা প্রথম। তার মানে আমরা কোথা থেকে কোথায় আসছি, এইগুলো তো সামাজিক ডেটা, মানে সূচক বোঝার জন্য। আচ্ছা, এখন মনে করেন আমি ধরলাম 300 না 500 কপি ছাপা হচ্ছে, প্রকাশক ইদানিং প্রকাশকরা একটা চুক্তিপত্র দেন লেখকের, সব জায়গায় না, আমি কোথাও পেয়েছি, সেখানে একটা শর্ত থাকে যে 100 কপি কোনো হিসাবে আসবে না সম্মানিত। কেন এই 100 কপি কোথায় যাবে প্রশ্ন উঠতে পারে, কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না। বাকি হলো 400 কপি। ধরা যাক আমি বসে বসে ভাবছিলাম 400 কপি বই 400 টাকা করে বিক্রি, 1,60,000। ওই চুক্তিপত্রে থাকে লেখক পাবেন 8% সম, অর্থাৎ প্রতি 100 টাকায় লেখক 8 টাকা। তাহলে যদি প্রথম সংস্করণ বিক্রি হয়ও, খুব কম লেখকের বই প্রথম সংস্করণ 1 বছরে বিক্রি হয়, আমি জেনে বলছি, তাহলে 12-13,000 টাকা পাবে, তাই তো হিসাব আমি যদি ভুল না করি। তাহলে একজন লেখক, মনে করেন আমি গবেষণা ধর্মী বই লিখি, আর্কাইভে যাই, আসলে যাই বিভিন্ন জায়গায়, বা অন্তত নিজে কিছু বই তো কিনতেও হয় পড়ার জন্য, সব মিলে 1 বছর কাজ করে একটা বই, 1 বছর কাজ করে আসলে ভালো বই লেখা হয় না, আমি যেগুলো কাজ করি সেগুলো পেলাম 13,000।
এই হলো। এবং বদরুদ্দীন ওমর সাহেব বললেন, এবং এটা সত্য, আমি আগেও জানতাম কথাটা, আমরা সবাই ওনাকে প্রশংসা করি ওনার ভাষা আন্দোলনের গবেষণা বিকাশটা। ওমর ভাই বললেন যে ওই বই নিয়ে আজ পর্যন্ত কোনো ভালো রিভিউ হয়। বদরুদ্দীন ওমরের ভাষা আন্দোলনের বইটা নিয়েও রিভিউ হয়। আমি জানি না কাশিম স্যারের কয়টা বই নিয়ে রিভিউ, খুব বেশি না, অল্প। এবং স্যার একটা কাগজ বের করতেন, আমাদের সময় খুব জনপ্রিয় ছিল, আমি একটু জিজ্ঞেস করছি, এটা এখন ব্যবহার বেরও হয়। হ্যাঁ, এরকম আর কি, মানে পরিস্থিতিটা ভালো না। আমি নিজে কিছুদিন আগে পর্যন্ত একদম পড়াতাম ফিলসফি ফুল টাইম অনার্স। আমি কোনো অনার্স স্টুডেন্ট এখন আর গত 5-10 বছর পাইনি যারা মূল বই পড়ে, গাইড বই। মানে প্লেটো পড়ছে, প্লেটোর রিপাবলিক ইংরেজিটা না, বাংলাটাও প্লেটোর রিপাবলিক ও কোনোদিন দেখেও নি, কাভারও দেখে। একটা গাইড বই পাওয়া যায় প্রত্যেকটা কোর্সের এগেইনস্টে, সেটাই কিনে সেটাই পড়ে। ওই রিপাবলিক বইয়ের দোকানও পাওয়া যায়, আমি জেনে বলছি। এই হলো, আমরা এই জায়গায় চলে এসেছি, পুরো বাংলাদেশ এই জায়গায় চলে এসেছে। এইভাবেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শত শত নয় হাজার হাজার অনার্স গ্রাজুয়েট তৈরি হচ্ছে। ওনারাই আবার শিক্ষক হচ্ছে, ওনারা সরকারি কর্মকর্তা হচ্ছে না। মানে এটা সবাই, আমি বলছি ওনারা, আমি এইভাবে বলছি না, এটাই আমাদের একটা প্রক্রিয়া, একটা জাতীয় প্রক্রিয়া। এইভাবে আমরা একটা জাতি গঠন করেছি। জামাল নজরুল ইসলাম আমাদের আগের প্রজন্মের একজন প্রিয় শিক্ষক ছিলেন। তো ওনার বিখ্যাত একটা কথা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যে একটা জাতির জন্ম হয় শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে মানে পাঠের মধ্যে দিয়ে, বই পুস্তকের ভিতরে পড়াশোনা, জ্ঞানের অন্বেষণ, জ্ঞান জানা, বোঝা, অ্যানালাইসিস। তো আমাদের কিভাবে জন্ম? একটা ভালো বই ছাপা হচ্ছে 500 কপি, 17 কোটি দেশের মানুষ, সেটা বিক্রি হতে কয়েক বছর লেগে যাচ্ছে। সেখানে লেখকের জীবন, আমি বললাম, বইয়ের জগৎ, পাবলিশের ব্যাপার। এবং এটা কিন্তু বাংলাদেশই শুধু নয়, পশ্চিমবঙ্গেও এরকম। আমাদের এখানে অনেকে ভাবে পশ্চিমবঙ্গের মধ্যে একটু ভালো, কিন্তু অনেক ভালো নয়। কালকে আমি জেনেছি আনন্দ প্রকাশ পাবলিশার্সের বার্ষিক বছর জুড়ে টার্নওভার মাত্র 20 কোটি টাকা, খুব একটা বেশি নয়। পুরো বঙ্গে এই অবস্থা হচ্ছে। আমাদের অবস্থা বেশি করুন অবশ্যই, ডেটা অন্তত তাই চলছে। সেরকম একটা পরিবেশ। সভাপতি শুরুতে বললেন কিছু প্রত্যাশা নিয়ে ফিরতে চান। আমার মনে হয় এটা রূঢ় অবস্থাটা, বাস্তবতা এরকম, খুব প্রত্যাশা নিয়ে ফেরা, খুব প্রচন্ড আশাবাদী মানুষই পারে এরকম প্রত্যাশা নিয়ে চলাফেরা করছে। উনি পারছেন, বেরও করছেন পত্রিকা, এবং সেখানে একদম এগিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা হচ্ছে। আব্দুর রব সাহেবের এই বই দুটো আমি পড়িনি, কিন্তু ওনার অন্য রচনা আমি পড়েছি। সেগুলো লিখেছেন কিছু মানুষ, লিখবে এটা সত্য, কেউ হয়তো পড়বে না এটাও সত্য, কিন্তু এর ভিতর কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটবে যে একটা বুক রিভিউ অনুষ্ঠান হবে। এইটা আমার কাছে একটা ঢাকা শহরে একটা নতুন ঘটনা আমার মনে হচ্ছে, ব্যতিক্রমী ঘটনা। আমি এটা সচক্ষে উপস্থিত থাকতে চেয়েছিলাম, সেটা হলো আমার, বলতে পারবো যে না, ঢাকায় এরকম কিছু হয়। এবং বুক রিভিউ সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা বলতে চাই, দেরি করে ফেলছি। আমি অনেক সময় দুই একটা বই তো কিনি এবং দুই একটা বই উপহার পাই। পড়ার অভ্যাসের মধ্যে একটা নোট নেওয়ার অভ্যাস আছে। তো অনেক সময় ইচ্ছা করে যে একটা বুক রিভিউ লিখে কোথাও ছাপতে দিই। সাহিত্য পাতাগুলো কিন্তু বাংলাদেশের সাহিত্য পাতা, এখানে কোনো সাহিত্য সম্পাদক আছেন কিনা আমি জানি না, একজন প্রাক্তন আছেন। সাহিত্য পাতাগুলো এক ধরনের কার্ড আকারে আছে। আমি সাহিত্য পাতা লেখার লোক, আমি রাজনীতি বিষয়ে লিখি, কিন্তু ওই যে বুক রিভিউ লিখে আমি ধর্ণা দিতে হয় সাহিত্য সম্পাদকের কাছে। তো বুক রিভিউ সবচেয়ে ছোট আশা করেন সাহিত্য সম্পাদক, যে আমাকে বলে দেওয়া হয়, আমিও জেনেই লিখতে বসি যে 400 শব্দ হতে পারে হাইয়েস্ট। 400 শব্দ মানে 4টা প্যারা। বইটা হয়তো 500 পৃষ্ঠার একটা বই, হয়তো গবেষণা ধর্মী একটা বই, কিন্তু এটা 400 পৃষ্ঠা একটা বুক রিভিউ লিখতে হবে। এবং সাহিত্য পাতায় আপনারা পরীক্ষা করতে পারেন আমার কথা, সাহিত্য পাতার সবচেয়ে নিচে
ছোট আকারে একটা বুক রিভিউ ছাপানো। সাহিত্য পাতার একদম উপরে বুক রিভিউ দেখেছেন কি কখনো কেউ আপনারা? যে সবচেয়ে মেইন আর্টিকেলটা ছাপা হয়েছে একটা বুক রিভিউ, আমি খুব একটা দেখি না। আর আমারটাও কখনো, আমি এই সম্প্রতিও 2-3টা বুক রিভিউ করেছি নিজের আগ্রহে, নিজের পছন্দের বই, কিন্তু 400 শব্দের কম, এবং সেগুলো খুব ছোট আকারে ছাপা হয়েছে, কিন্তু তাতেও আমি খুব কৃতজ্ঞ বোধ করেছি। এখন এবং সাহিত্য পাতাকেও দোষ দেওয়া যায় না। যেমন আমি যে মতামত পাতায় লিখি, ওইখানে 5 জন স্টাফ ফুল টাইম, আর ওই কাগজের সাহিত্য পাতায় আমি খোঁজ নিয়েছি 1 জন স্টাফ। তার মানে সাহিত্য পাতাটা পত্রিকা জগতে, মিডিয়া জগতে এখন মোটামুটি মানে অগ্রাধিকারমূলক কোনো জায়গা, এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাহিত্য নিয়ে কোনো প্রোগ্রাম হয় কিনা এটাও আমার খুব একটা জানা নেই। মানুষ তো ওইটাই বেশি দেখে, তো ওইখানে মনে হয় না সাহিত্যের ভিউয়ার আছে। ওইখানে ভিউয়ার হলো এই যুগে মানে কি প্রচার হবে সেটা নিয়ে, সাহিত্য ভিউয়ার নেই, সাহিত্য কাগজও আমাদের নেই। তো সব মিলে আমি যা বলতেছি একটা সংকটের চিত্র আর কি। এরকম সংকট এর তো একটা দায় আছে, ছাপ আছে, সামাজিক ফলাফল আছে। ফলে ওই সংকটগুলোর কারণে আমাদের সমাজে কিন্তু রাজনৈতিক দুরবস্থা তৈরি হয়, স্বৈরতন্ত্র চেপে বসে। আমি যখন ক্যাম্পাসে যাওয়া শুরু করি, যেটা দিয়ে বলছিলাম, সে ক্যাম্পাসে যাওয়া শুরু করেছিলাম স্বৈরতন্ত্র তাড়ানোর জন্য। সেই তিতুমির কলেজ থেকে হেঁটে চলে আসতাম যে আজকে মিছিল হবে এরশাদের বিরুদ্ধে, এই মিছিলে আমাকে থাকতেই হবে, এবং ওইভাবেই পুরো পরে ভর্তি হয়েছি, এরশাদকে তাড়ানো হয়েছে, পাশ করে বেরিয়েছি, আরো স্বৈরতন্ত্র এসেছে, আবার তাড়ানো হয়েছে, স্বৈরতন্ত্রের পর ফ্যাসিবাদ এসেছে। কিন্তু এখন আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সরকারের মধ্যে আছি। এখন দেখছি যে নানা ধরনের মব হচ্ছে, নিরাপত্তাহীনতা বেড়ে গেছে, আবার কনফিউশন তৈরি হচ্ছে যে গণঅভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষ আহত হলো, সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে পারবো? আগস্ট সেপ্টেম্বরে যেরকম জোরের সাথে বলতে পারতাম, এখন কিন্তু আবার কনফিউশন তৈরি হচ্ছে। এটার কারণ ব্যক্তি না শুধু, এটার কারণ হলো সমাজ। আরো সরাসরি বললে আমাদের পরিবার এবং বিদ্যাপীঠ, যেখান থেকে আমাদের শুরু সবার, কারণ ওইখানেই মরণশীলতার সংকট, ওইখানেই পুরুষতন্ত্র বাসা বেঁধেছে, ওইখানেই সামন্ততান্ত্রিক চিন্তা মনোভাব বাসা বেঁধে আছে, ওইখানেই সহিংসতার মনোভাব বাসা বেঁধে আছে। কারণ যে পড়ার অভ্যাস, বোঝার অভ্যাস, বিশ্লেষণী ক্ষমতার অভ্যাস, তারপরে বুদ্ধিবৃত্তিক প্রশ্ন তৈরি হওয়ার যে অভ্যাস, প্রচলন, সেটা তো পরিবারই হয়, বিদ্যাপীঠই হয়। আমাদের বিদ্যাপীঠগুলো শেষ হয়ে গেছে। আমাদের পরিবারগুলোতে ওই সহিংস মনোভাব, সামন্ততান্ত্রিক মনোভাব, মানে ওইগুলারই দাপট বেশি। আমরা একটা বড় ধরনের সামাজিক রূপান্তর ঘটে গেছে। রূপান্তরটা মানে ইতিবাচক দিকে ঘটে নাই, নেতিবাচক দিকে ঘটে গেছে। ফলে 17 কোটি দেশের মানুষের দেশে যে 500 কপি বই বিক্রি হয়, 500 বা 300 কপি, এইটাই হয়, এবং সেই 300 কপি বিক্রি হতে যে আবার 3 বছর লেগে যায়, সেটাই হয়। সাহিত্য পাতার যে কদর কমে গেছে, সেটাই স্বাভাবিক, এবং আমাদের আরো অনেক খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। মানে আমি আপনাদের আশাবাদ দিতে পারছি না, কারণ সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি আশাবাদী হওয়ার মতো ডেটা তো পাই না। এখন যদি সোশ্যাল সার্ভে করা হয়, আমাদের এখানে কোনো সোশ্যাল সার্ভে হয়, যদি আপনি 100 জন লোককে জিজ্ঞেস করেন, যার মধ্যে আমি নিজেকে আলাদা ভাবছি না, যে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের কোনো বই পড়েছেন কিনা, হয়তো 1 ভাগ লোক পাওয়া। টলস্টয় পড়েছেন কিনা হয়তো 1000-এ 1 জন হয়তো পেতে পারে। তো এই তো আমাদের সমাজ। এখানে প্রধান আলোচ্য বিষয় হলো, বয়স্কদের মধ্যে মেলামেশা করে দেখেছি, তরুণদের আমি দৌড় দিতে চাই না, ইট, সিমেন্ট, বালু এবং টাকা, 4টা বিষয়। এই 4টা আমাদের সমাজের প্রধান আলোচনা। এখানে বই কি লেখা হচ্ছে, এগুলো বা কি ছবি আঁকা হচ্ছে, কি গান তৈরি হচ্ছে,
মানে কি প্রদর্শনী হচ্ছে, ওইগুলা জ্ঞান রাজ্য নিয়ে এখানে কনসার্ট। এবং আমি তো গ্রামেও যাই, গ্রামেও থাকি, সেখানে শিক্ষিত পরিবার এবং মনে করেন শিক্ষা নেয়নি এই দুই পরিবারের যে যদি তুলনা করা হয়, শিক্ষার দিকে যায়নি ওই পরিবারটা ভালো আছে। কারণ সমাজের ক্ষমতাশালী হওয়া, অর্থবিত্তের মালিক হওয়া, প্রভাবশালী হওয়া, দাপুটে হওয়া, এগুলোর সাথে শিক্ষার কোনো যোগ নেই। এগুলার অন্যান্য পদ্ধতি বিকশিত হয়ে গেছে। আপনি রাজনৈতিক দলের সাথে আছেন কিনা, আপনি প্রশাসনের সাথে আছেন কিনা, আপনার প্রশাসনে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনার আত্মীয় স্বজন আছে কিনা, আপনি বিদেশ যে টাকা আয় করছেন কিনা, বিদেশে গিয়েছে কিনা পরিবারের একজন, এগুলো হলো এখানে সম্পদশালী হওয়া, ক্ষমতাশালী হওয়া, প্রভাবশালী হওয়ার এখন মানদণ্ড, উৎস। ফলে একটা নতুন সমাজ, নতুন অর্থনীতি এখানে কায়েম। এখন এর থেকে ট্রান্সফরমেশন হবে কিনা, বারবার আমরা তো চেষ্টা করছি কিন্তু আমরা সফল হচ্ছি না। আমরা 90 একবার চেষ্টা করছি, এখন আরেকবার চেষ্টা হচ্ছে, কিন্তু ওই যে বললাম চেষ্টা করতে হলে যে আমও জায়গাগুলো হাত দিতে হবে, গোড়ার জায়গাগুলায়। একটা গোড়ার জায়গা হলো আমাদের পাঠ্য বই, কি পড়বে আমাদের শিশুরা নিচের ক্লাস থেকে উপরের ক্লাস। দেখবেন যে যুদ্ধটা গণঅভ্যুত্থানের পরে ওইখানে লেগেছিল, সামাজিক একটা যুদ্ধ হয়ে গেল, এবং সেই যুদ্ধে কারা পরাজিত হয়েছে, কারা জিতেছে আমরা সবাই জানি। আমরা কিন্তু ইতিবাচক পরিবর্তন পাঠ্যপুস্তকে কিন্তু করতে পারবো না, পারি না, পারার লক্ষণ নয়। আগের বারও তাই, গত 15 বছরেও পাঠ্যপুস্তকের ক্ষেত্রে একটা বড় ঘটনা ঘটেছে। এবং অনেকেই বলবেন যে শিক্ষার হাত তো বেড়েছে, বেড়েছে অনেক। গ্রামে এখন 6 তলার নিচে প্রাথমিক স্কুল খুঁজে পাওয়াই মুশকিল, কিন্তু ওই স্কুল দেখে আপনি বিভ্রান্ত হবেন। স্কুলের ভিতরে ঢুকবেন, দেখুন যে 6 তলার 5 তলায় খালি থাকে, নিচ তলায়ও সব রুমে স্টুডেন্ট নেয়। আমার গ্রামে আমি যে স্কুলে, প্রাথমিক স্কুল, সেটা 100 স্টুডেন্ট পায়। স্কুলের ছাত্ররা অন্য জায়গায় চলে গেছে, অন্য ধরনের বিদ্যাপীঠ হয়ে গেছে, সেগুলো ভালো চলছে। মানে এবং আমি আমার সার্ভেতে বলে, যেমন আমার বাড়ি, গ্রামের বাড়ি নোয়াখালীতে, নোয়াখালীর স্কুলে পাঠ মানে পড়ে শুনে বড় হওয়া কোনো মহিলা ডাক্তার পাওয়া যাবে না 10 বছর, এটা আমি অনুমান করতে পারি। অর্থাৎ নোয়াখালীতে যিনি গাইনোকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করবেন, অনেকে ঢাকা থেকে যে অন্য শহরে বা ঢাকায় পড়ুয়া কেউ যে বইটাও পাওয়া যাবে, কিন্তু অর্থবিত্তের নোয়াখালী খুব শক্তিশালী জায়গা ইতিমধ্যে, ঢাকার মতোই জীবনযাত্রা। তার মানে অর্থশালী হওয়ার অন্য ক্রেতা গোষ্ঠী আমরা তৈরি করছি। নলেজ ওয়ার্ল্ডে আমাদের সামনে ভয়াবহ শূন্যতা তৈরি হচ্ছে। তো এরকম অবস্থায় কথা না বাড়ায়, এই কিন্তু নিশ্চয়ই এটা তো সত্য যে হাল তো ছেড়ে দেওয়া যাবে না। একটা জাতি যেভাবে মরে যেতে পারে, একটা জাতি যেভাবে শেষ হয়ে যেতে পারে, পুরো সাউথ এশিয়ায় বাঙালি, বাংলাদেশ হলো সেই জাতি যারা মুক্তিযুদ্ধ করে দেশ গঠন করেছে, প্রথম। তারা অন্যদের পথ দেখাবে, এবং অন্যরা আসলে তাদের, যেমন বেলুচিস্তানে গত মাসেও আন্দোলনের স্লোগান ছিল বাংলাদেশ, যে আমরা দ্বিতীয় বাংলাদেশ হতে চাই। অর্থাৎ বাংলাদেশ রাজনৈতিকভাবে পথ দেখিয়েছিল পুরো সাউথ এশিয়া, কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গাটা, এটা আমাদের একটা রাজনীতিবিদদের ফেল। কাশিম স্যার এটা বলবে নিশ্চয়ই, কিন্তু এখন রাজনীতিবিদরা হেরে গেলেও কি আমরা তাহলে আত্মসমর্পণ করে বসে থাকবো বা সুইসাইড করবো, আত্মহত্যা করবো নিজেদের? আমার মনে হয় সামাজিক এই ছোট ছোট উদ্যোগগুলো সেই অর্থে খুবই গুরুত্বপূর্ণ, প্রচন্ড রকমের গুরুত্বপূর্ণ। যে কোথাও সম্প্রতি মোহাম্মদপুরে একটা ছোট বাড়িতে একটা বইয়ের প্রদর্শনী, মানে ঢাকা কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আজকের অনুষ্ঠানের মতো। মোহাম্মদপুরে একটা বাড়ি, স্বতন্ত্র বাড়ি, তার ছাদে একটা বই বিক্রির আয়োজন করেছে। এবং কল্পনা করতে, আমি জানি না এখানে কেউ গিয়েছেন কিনা, আমি একদিন যে অবাক হয়েছি, এত বিপুল সাড়া, বিপুল সাড়া, বিপুল বিক্রি, বিপুল মানুষ সেখানে সপরিবারে আসছিল, বই পুস্তক কিনেছে, আলাপ করেছে, সেখানে আড্ডা দিয়েছে। তো তার মানে সমাজে একটা বিকল্প স্রোত, একটা সম্ভাবনার ক্ষীণ স্রোত বলবো না, একটা ছড়া আর কি,
ওই চা বাগানের ছোট পানির যে ঝিরি বলে, একটা ঝিরিও কিন্তু বইছে। এখন সেই ঝিরিকে কেটে একটু পথ করে দেওয়ার ব্যাপার হয়তো আছে, একটা সুযোগ আছে বা দায়িত্ব আমাদের উপর পড়তেছে। তো কিছু মানুষ সেই এরকম চেষ্টা করছেন। এই আলোচনাকে জন্য মানে কি বলবো, অভিনন্দনও জানাতে হয়, মনে হয় যেন দূর থেকে অভিনন্দন জানাতে, সাথেও থাকতে চাই এরকম কিছু হলে। এবং মনে হয় মানুষ তো বা একটা সমাজ তো কিছু হতে হতে যখন দেয়ালে বা একদম খালের একেবারে কিনারে চলে আসে, তখন তো পিছনে তাকিয়ে যদি দেখে যে কিনারে চলে এসেছি, আমাকে এখন সামনে এগোতে হবে, সেরকম একটা মুহূর্ত হয়তো আসবে, হয়তো এসেছে, হয়তো এটাই সেই মুহূর্তের শুরু। তো আমরা নিশ্চয়ই আবার চেষ্টা করবো এবং বইকে ধন্যবাদ দিই আয়োজনের জন্য, এবং এটা যদি আরো চালু থাকে ভালো হয়। ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক বাস্তবতার, রূঢ় বাস্তবতার প্রসঙ্গ উত্থাপন করেছেন। আমি শুরুতেই বলছিলাম যে একটা আশা নিয়ে ফিরতে চাই। আসলে মানুষ কিন্তু বেঁচে থাকে আশা নিয়ে। আমার মনে হয় যে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, কিংবা যে মানুষের মধ্যে ন্যূনতম কোনো আশাবাদ থাকে না, সে বোধহয় নিজেকে আর বাঁচিয়ে বেঁচে থাকতে আর তার নিশ্চয়ই আমার মনে হয় ইচ্ছে করে না। আমার ধারণা করতে চায়, এবং এটি করতে চায় বলেই হয়তো সে পরের দিন ঘুম থেকে জেগে উঠতে চায়, এটা আমি মনে করি। না হলে হয়তো এটি তার শেষ ঘুম হওয়ার কথা। তো এখানে যদিও আসলে একটি বুক রিভিউ প্রতিযোগিতা নিয়ে আলাপ হচ্ছে, বই যে লেখক তাকে নিয়েও আলোচনা আসলে দরকার, বই নিয়ে আলোচনা হওয়া দরকার, কিন্তু সেটি আসলে এখানে আপনারা জানেন যে কাজল ভাই শুরুতেই বই সম্পর্কে বলেছেন, লেখক সম্পর্কে বলেছেন। আমি একটু লেখক সম্পর্কে একটু পরিচিতিটা তুলে ধরতে চাই, যার দুটো বই নিয়ে আমরা এই আয়োজন করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নাম হচ্ছে আব্দুর রউফ চৌধুরী। তার জন্ম 1 মার্চ 1929, বাড়ি হচ্ছেন হবিগঞ্জে, ওনার বাড়ি, জন্ম সেখানে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1996 সালের 23 ফেব্রুয়ারি। চিন্তা করেন যে কত বছর পর আমরা এই মঞ্চে দাঁড়িয়ে এই মানুষটিকে স্মরণ করছি। হবিগঞ্জ বৃন্দাবন কলেজে বিএর শেষ বর্ষে আউশকান্দি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। 1949 খ্রিস্টাব্দে আউশকান্দি হাই স্কুলে শিক্ষকতার সময় পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। তারপর সপরিবারে পাকিস্তানে বসবাস শুরু করেন। 1961 খ্রিস্টাব্দে বিমান বাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণ এবং সপরিবারে পূর্ব বাংলায় প্রত্যাবর্তন করেন। 1962 খ্রিস্টাব্দে লন্ডনে পৌঁছে ব্রিটিশ সরকারের মিনিস্ট্রি অফ এভিয়েশনের গবেষণা কেন্দ্রে চাকরি নেন। 1966 থেকে 1971 সময় চক্রে ক্রমাগত তিনি পেশা বদল করেন, এবং এখানে দেখা যায়, লেখা আছে যে তখন কখনো তিনি ম্যানেজার হয়েছেন, ইলেকট্রিক মিস্ত্রি হয়েছেন ইত্যাদি। 1971 মুক্তিযুদ্ধে একজন সক্রিয় সংগঠক হিসাবে আব্দুর রউফ চৌধুরী দায়িত্ব পালন করেন। 1972 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং 1989 খ্রিস্টাব্দে অবসর গ্রহণ এবং স্ত্রী সমেত বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, ফিরে আসেন। সংগ্রামমুখর বিচিত্র জীবনধারা থেকে সংগৃহীত হয় তার অভিজ্ঞতা, দারিদ্র্যের প্রচন্ড চাপ আর সামাজিক বিষমতা ও পীড়নে লেখালেখিতে তার প্রভাব রয়েছে। এটি প্রকাশিত অপ্রকাশিত অসংখ্য উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, গবেষণা সমেত আব্দুর রউফ সৃষ্টি নিদর্শন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এটি আমি পড়লাম এই কারণে যে আমাদের কিঞ্চিত একটা ধারণা নেওয়ার জন্য যে মানুষটির দুটো বইকে আমরা নির্বাচন করেছি বুক রিভিউর জন্য, তার সম্পর্কে আপনারা নিশ্চয়ই একটি সংক্ষিপ্ত ধারণা পেলেন। প্রিয় উপস্থিতি,
এবার আমরা শুনবো আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাকে আমরা সবাই চিনি। স্যার আমাদের অনেকেই বক্তারাও বলেছেন যে আমাদের বাংলাদেশকে আলো দেখাচ্ছেন। আমরা সেই মানুষটির কথাই এখন শুনবো। সভাপতি বাংলা একাডেমি জনাব আবুল কাশেম ফজলুল হক স্যার। আস্তে আস্তে একটা কথা শুধু বলি, স্যার অসংখ্যবার এবং বই নিয়ে অনেক কথা আমাকে বলেছেন যে এবং বইকে আরো কিভাবে পাঠকের কাছে নেওয়া যায়, গুরুত্বপূর্ণ করে তোলা যায়। আজকেও স্যারের কাছ থেকে সেরকম কিছু শুনি। প্রথমেই আমি উপস্থিত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এতক্ষণ যারা আলোচনা করলেন তারা বই পড়া এবং জ্ঞানকে জাতীয় জীবনে কাজে লাগানো, এই ক্ষেত্রে যে সমস্যাগুলো বিরাজ করছে সেই সম্পর্কে একটা বিশ্লেষণমূলক বক্তব্য দিয়েছে। অর্থাৎ পার্টিস অত্যন্ত চমৎকারভাবে এই সমস্যাগুলোর কথা উল্লেখ করলেন। এখন কতগুলো বড় রকমের পরিবর্তন ঘটে গেছে গোটা পৃথিবীতে। এই 1980 দশক থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিপ্লব ঘটেছে এবং আমরা যে ফ্যাক্স, ইমেল, ইন্টারনেটের নানা কিছু পেয়েছি, এগুলো তো সেই আলাউদ্দিন ও আশ্চর্য প্রদীপ বলে গল্প আমরা পড়তাম পরিবারের সময়, সেই গল্পের বিষয়গুলোকেও ম্লান করে দিয়েছে। মুহূর্তের মধ্যে আপনি লন্ডনে অথবা ওয়াশিংটনে অথবা অস্ট্রেলিয়ার কোনো জায়গায় কথা বলতে পারেন। এটা ভাবাই যেত না। অনেক কাজ এই কম্পিউটার এবং তার সঙ্গে রিলেটেড ডিজিটাল ব্যাপার দিয়ে আছে, যেগুলো মানুষের সব কল্পনাকে পেছনে ফেলে বাস্তবে নতুন নতুন জিনিস নিয়ে আসছে। এই যে মানুষের জন্য খুব সুবিধাজনক এত কিছু বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্য থেকে মানুষের সাধারণ মানুষের কাছে দেওয়া হয়েছে, এইগুলোর পেয়ে এগুলো গ্রহণ করে মানুষের চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা অনেক বদলে গেছে। যদি একটা জিনিস দেখা যায় যে খাদ্যের যে অভাব ছিল এতকাল, লোক সংখ্যা কম থাকতে পারে, আরো কম থাকতে পারে, আমরা অতীতে গেলেই দেখতে পাই যে বহু লোক মানে খাদ্য পায় না, ঘাস পাত এটা ওটা খেয়েও অনেকে বাঁচে এবং যখন কিছু খেতে পায় তখন কিছু খেলে অসুখ বিসুখ হয়ে মারা যায়। এই তো ছিল অবস্থা। যত দ্রুত গতিতে জনসংখ্যা বাড়ছিল 19 শতকে 20 শতকে, এই অনুপাতে ফসল উৎপাদন বাড়েনি। এইসব কারণে আমরা যদি ইতিহাস লক্ষ্য করি তাহলে গত 2000 বছর ইতিহাসে এই জিনিসটা পাবো যে সব লোকের খাবার মতো, খেয়ে বাঁচার মতো উপযুক্ত শস্য উৎপাদন, খাদ্য শস্য উৎপাদন ছিল না। কিন্তু এই যে এখন উচ্চ ফলনশীল বীজ, হাঁস, মুরগি, মাছের চাষ ইত্যাদির ফলে মোটামুটি পৃথিবীর মানুষের যতটা খাদ্য দরকার ততটা উৎপাদিত হয়। কোনো দেশে বেশি, কোনো দেশে কম, কিন্তু সবটা মিলে পৃথিবীর সব মানুষ খেয়ে করে ভালোভাবে সম্মানজনকভাবে বাঁচতে পারবে, এইরকম একটা বাস্তবতা তৈরি হয়েছে। কিন্তু বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদির মাধ্যমে, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যা কিছু মানব জাতি পেয়েছে, এই সব কিছুই তো মালিকানা কিছু লোকের হাতে, রাষ্ট্র ক্ষমতা কিছু লোকের হাতে, এবং পৃথিবীর সার্বত্রিক যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে সম্পত্তি বেশি, তারা তো সব মানুষের মঙ্গল এই নিয়ে চিন্তা করেন না। যতই পরিবর্তন হোক, আমার হাতে ক্ষমতা থাকবে, আমি সকলকে নিয়ন্ত্রণ করতে পারবো, এরকম একটা মানসিকতা আগে যেমন ছিল এখনো সেই রকম। আর এই নৈতিক উত্থানের কথা কেউ বলছেন, নৈতিক দিক দিয়ে তো এখন মানুষের কোনো সচেতনতার পরিচয় পাওয়া যায় না। কেউ কেউ উল্লেখ করেন যে নৈতিক উন্নতি হলে সমস্যার সমাধান কাটবে, কিন্তু নৈতিক উন্নতি কিভাবে হবে এইসব বিষয় তো সবিস্তারে কেউ বলেন না, কোনো রাজনৈতিক নেতা এবং বুদ্ধি। কিন্তু এইগুলো প্রত্যক্ষ আলোচনায় সামনে আনা দরকার, তাহলে আমরা সমস্যাগুলো বুঝবো, সমাধানও বুঝবো। বাংলাদেশে আমাদের জাতীয় দুর্বলতা রাজনীতির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে সাধারণ মানুষ কাজ করছে, উৎপাদন হচ্ছে এবং আমরা গোটা জাতি টিকে আছে তাদের উৎপাদনের ফল, এবং কৃষি উৎপাদন, কৃষক তারা তো
প্রাণপণে চেষ্টা করে বেশি ফসল ফলানো, কারখানায় যে শ্রমিকরা কাজ করে তারা বেশি উৎপাদন হোক, আমরা সবাই ভালো থাকি, এরকম একটা মানসিকতা আছে। কিন্তু যারা কলকারখানার মালিক এবং প্রশাসনের বিভিন্ন অবস্থানে আছেন, তাদের মধ্যে তো এই শুভচিন্তা অল্পই আছে। আর ব্যক্তিগত চিন্তা ভালো, উন্নত চিন্তা হলে, কিন্তু ব্যক্তিগত চিন্তাকে কাজে লাগাতে হলে তো রাজনৈতিক দল দরকার, সাংস্কৃতিক দল দরকার। এই দল গঠনটার ব্যাপারে আমাদের জাতি, বাংলাদেশের বাঙালি জাতি একেবারেই দুর্বল। ওই যে বামপন্থী দলগুলো ছিল, এক দল থেকে 2 দল, 2 দল থেকে 4 দল, 4 দল থেকে 8 দল, এইভাবে 40টার বেশি বামপন্থী দল 1980 দশকে হয়েছিল। তো এইগুলো একটু অনুসন্ধান করলে আপনারা বুঝতে পারবেন এখনো কি বামপন্থী বলে যারা আত্মপরিচয় দেন তারা নেতৃত্বের সমস্যার সমাধান করতে পারছেন নিজেদের দলের ভেতরে। এখনো দেখতে গেলে দেখা যাবে যে সেটা ভাঙনের প্রক্রিয়ায় আছে। অর্থাৎ একসঙ্গে যারা একটু যোগ্য লোক বহুজন সভাপতি হতে চান, সাধারণ সম্পাদক হতে চান, কিন্তু একটা দলের মধ্যে তো একজনই হবে ওইরকম কেন্দ্রীয় না। সেই জিনিসটা অনেকের স্যাক্রিফাইস করার ফলে, ত্যাগ স্বীকার করার ফলে সম্ভব হয়, কিন্তু আমাদের জাতির মধ্যে সেটা যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না। আমরা যদি গত 50 বছরের বাংলাদেশ প্রতিষ্ঠান পরবর্তী 50 বছর বা তার লক্ষ্য করি, আমরা দেখব এই জাতীয় সংসদের নির্বাচন একটাও মানে ভালো হয়, ত্রুটিপূর্ণ। এর মধ্যে 1991 সালে যে নির্বাচন হয়েছে, বাইরের বহু লোক এখানে আসছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, কানাডা থেকে, ইউকে থেকে, ফ্রান্স, জার্মানি, আরো অনেক দেশে অন্তত শতাধিক লোক যারা সাংবাদিক নন, রাজনীতির বিষয়ে ইন্টারেস্টেড, সেরকম রাজনীতিতে সক্রিয়, এরকম লোকেরা আসছেন আর সাংবাদিকরা আসছেন। সবটা মিলে একটা আন্তর্জাতিক চাপ ছিল 1991 সালের নির্বাচনে। সেই চাপের ফলে নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে এই বলা যায়, কিন্তু এটা আমাদের নিজেদের সবচেয়ে হয়নি। এটা হচ্ছে বাইরের কতগুলি মানে জাতি, বিশেষ করে ইউরোপীয়, আমেরিকান, তারা চেয়েছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা হলে ভালো। আর বাইরে থেকে যারা আমাদের ভালো চিন্তা করেছেন, আসলে তো তারা অন্য জাতির উপরে কর্তৃত্ব রক্ষার জন্য, কর্তৃত্ব বিস্তারের জন্য কথাবার্তা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র দুনিয়াতে বড় বড় খারাপ কাজ যেগুলি হচ্ছে তার মধ্যে অবশ্যই যুদ্ধ একটা। যুদ্ধে নরহত্যা ক্রমাগত হয়, এ ধরনের মধ্যপ্রাচ্যে যে এখন সংকট, ইসরায়েল যেভাবে মার্কিন সহায়তা নিয়ে কাজ করছে, এটা মধ্যপ্রাচ্যে একটা মারাত্মক অবস্থা তৈরি করছে। সেই 1948 সাল থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে ব্যাপারটা চলছে। মাঝখানে কয়েক বছর পরিস্থিতি শান্ত ছিল, 5-6 বছর, কিন্তু ভেতরে ভেতরে স্ট্রাগলেশন ছিল। এবং এখন দেখা যাচ্ছে ইসরায়েল যেভাবে ওই এলাকায় মানুষ মারছে, এটা খবরের কাগজে আসছে, নানাভাবে প্রচারিত হয়েছে, জাতিসংঘ তারাও নানাভাবে বলছেন। কিন্তু এর প্রতিকার কিভাবে হবে সেই নিয়ে পরিচ্ছন্ন কোনো দৃষ্টিভঙ্গি, কোনো চেষ্টা চিন্তা নেই। আসলে যে সভ্যতা এখন পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জাতির মধ্যে আছে, সভ্যতার এই ধারণা এবং প্র্যাকটিস দুটোর মধ্যেই গুরুতর পরিবর্তন দরকার। যদি নতুন রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তাহলে হয়তো কল্যাণকর হতে পারে কিছু কাজ। সেটা করতে গেলে প্রথমে জাতি রাষ্ট্র কি, জাতি কি, রাষ্ট্র কি, জাতি রাষ্ট্র কিভাবে গঠিত হবে, জাতি রাষ্ট্র কিভাবে কাজ করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এই ধরনের বহু প্রশ্ন আছে যেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, লেখা, জনমত গঠন করা, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করা, সেটা দরকার। আমাদের দেশে তো সেরকম চিন্তা নেই। রাজনীতি একান্ত দুর্বল, অনেকেই এটা অনুভব করেন, সাধারণ মানুষও অনুভব করেন যারা শিক্ষা দীক্ষা বঞ্চিত। কিন্তু এর প্রতিকার কি, এই বিষয়টা মানে লেখাপত্র পাওয়া যায় না। একটু একটু পাওয়া গেলেও সেগুলো বহু লোকে পড়ে, বিশেষ করে রাজনীতি ক্ষেত্রে অবস্থাতে উন্নতি করা যাবে, করা সম্ভব, আমরা করবো, এরকম সংকল্প নিয়ে কোনো রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক কর্মী, কোনো বুদ্ধিজীবী আসছেন না সামনে। এটা হলো আমাদের নেগেটিভ দিকগুলোর প্রতি।
কিন্তু আমার মনে হয় সেই সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, তাদের কর্মক্ষেত্রে তারা কাজ করছেন এবং উৎপাদন বাড়ানোর জন্য চেষ্টা করছেন, তার উপর ভিত্তি করে সবাই টিকে আছে। এবং এই অবস্থাটা কেবল বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে গোটা পৃথিবী জুড়ে এই সংকট দেখা দিয়েছে। নতুন প্রযুক্তি জীবনযাত্রায় আসছে, সেই সঙ্গে এই জিনিসগুলোকে মানুষের সমাজে ভালোভাবে কার্যকর করার এবং যেসব বিরোধের ফলে সংকট সৃষ্টি হয় সেগুলো যথাসম্ভব নিরসনের যে চেষ্টা, এই চিন্তা নিয়ে ইউরোপে, আমেরিকায়, এশিয়ায় তো কোনো নতুন শক্তি দেখা দেয় না। চীন একটু ভিন্ন ধারায় চলছে, রাশিয়াও কিছুটা ভিন্ন ধারায় চলছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে, কিন্তু রাশিয়া একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে, তার ফলে জটিলতার মধ্যে আছে। এইসব বিষয়ে আমাদের দেখতে হবে। কিন্তু একটা ব্যাপার হল যে জাতিসংঘ নামে যে সংস্থাটি বিশ্ব ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সহায়ক হিসেবে আছে, এই জাতিসংঘের মৌলিক পরিবর্তন দরকার। মৌলিক পরিবর্তন কেন? সব জাতিকে সমভাবে যুদ্ধবিহীন অবস্থায় বাঁচার জন্য, বিকশিত হওয়ার জন্য নতুন নীতি নিতে হবে। এখন যে সংবিধান আছে জাতিসংঘের, এই দিয়ে হবে না। জাতিসংঘ যত কিছুই করুক, এটা তো শেষ বিষয় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন তাদের স্বার্থে চলে যায়। দুর্বল দরিদ্র রাষ্ট্রগুলো তা থেকে বঞ্চিত থাকে, আর সাধারণ মানুষ তো মানে আর্থিক সামাজিক দিক দিয়ে কোনো উন্নতির পথ পায় না। তো এইসব বিষয় চিন্তা করতে হবে। আজকে বই আলোচনা, সমালোচনা লেখার ইত্যাদির মাধ্যমে যারা পুরস্কার পাবেন তাদেরকে আমি অভিনন্দিত করছি। আমি আর একটা ব্যাপার হচ্ছে বই পড়ার দিকে আমাদের মনোযোগী হতে হবে। ইন্টারনেটে, ডিজিটাল পদ্ধতিতে অনেক সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, সেগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। কিন্তু এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে টেলিভিশনের চ্যানেল এবং ইন্টারনেটের যে ব্যাপার, এগুলো একসঙ্গে আমাদের সামনে আসছে। এই অন্তত 100টা চ্যানেলে দেশি বিদেশি খবর, অনুষ্ঠানাদি আমরা দেখতে পাই ঢাকায়। আর পত্রপত্রিকাও আছে, আগের তুলনায় অনেক বেশি সংখ্যায় পত্রপত্রিকা বের হয়। কাজেই মানুষের মনকে উন্নত করার জন্য, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ করার জন্য এবং প্রকৃতপক্ষে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা ধীরে ধীরে ধাপে ধাপে উন্নতির দিকে নেওয়ার জন্য যে রাজনীতি, যে রাজনৈতিক দল, যে নেতৃত্ব দরকার, তার কোনোটাই তো আমাদের দেশে নেই। একটু চিন্তা করি, আপনারা দেখবেন যে নেতা বলা যায়, রাজনৈতিক নেতা, জাতীয় নেতা, এরকম একজন ব্যক্তিকেও বাংলাদেশে এখন পাওয়া যায় না। একজন ব্যক্তি আওয়ামী লীগের ভিতরে পাবেন না, বিএনপির ভিতরে পাবেন না, জাতীয় পার্টির ভিতরে পাবেন না, এবং বামপন্থী দলগুলোর ভিতরে পাবেন না। জাতীয় ঐক্য, গণমানুষের মনকে মানে আকৃষ্ট করা এবং এই নেতৃত্ব আমাদের অবস্থার উন্নতির জন্য কাজ করবে। ধনী গরিব, শিক্ষিত এই পার্থক্য আছে, এটা কমানো সম্ভব। একেবারে নির্ভুল করে দেওয়ার কথা যারা বলেন তারাও ঠিক কথা বলেন বলে মনে হয় না। দুর্নীতি সম্পর্কে কখনো কখনো কিছু বুদ্ধিজীবী এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, সেই তত্ত্বাবধায়ক সরকারের যারা মন্ত্রী অবস্থানে থেকে কাজ করেন সদস্য, তাদের অনেকে অত্যন্ত তীব্র এবং উগ্র ভাষায় চিরকালের জন্য দুর্নীতি নিশ্চিন্ন করে দেবো আমরা। রাজনৈতিক দলের নেতারা বলছেন যে যদি আমরা ক্ষমতায় যাই, দুর্নীতি চিরকালের জন্য নিশ্চিন্ন করে দেব। এখানে একটু বুঝতে গেলেই বোঝা যায় যে দুর্নীতি চিরকালের জন্য নিশ্চিন্ত করে দেওয়া, এটা 5-10 বছর, 100 বছরে হবে কিনা অনেক সন্দেহ। কেন? মানুষ মাত্রের মধ্যেই তো এই প্রবণতা আছে, নীতি ভঙ্গ করে সুযোগ সুবিধা দেওয়া। এটা কি অল্পতে মুছে যাবে? এটা একটা বড় ব্যাপার। প্রকৃতি মানুষে অনেক বৈষম্য তৈরি করে দিয়েছে, তার উপরে মানুষ আইন কানুনের মাধ্যমে, সমুদ্রের মালিকানা দেওয়ার মাধ্যমে অধিকতর জটিলতা এবং দুর্দশা সৃষ্টি করছে। এইটুকুতে আমরা পারি যে আমরা কমাবো, কিন্তু মানুষের যে স্বভাব, এটা
সম্পর্কে গভীরভাবে চিন্তা না করে দায়িত্বহীনভাবে ভালো ভালো কথা বললে তার বাস্তবায়ন কখনো হয় না। এটা আমাদের বাংলাদেশে খুব বেশি। কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনীতিবিদ এই কাজটাই করেছে বিগত মানে 53 বছর ধরে স্বাধীন বাংলাদেশে। এইসব বিষয়ে ভিন্নভাবে দেখা চিন্তা করা দরকার। আর চিন্তার চর্চাও তো বাংলাদেশে এখন নেই। এখন আমাদের যে জাতীয় চরিত্র বাংলাদেশে জনসাধারণ আমাদের সরকার, এই জাতীয় চরিত্র যদি 1971 সালে থাকতো কিংবা 60-এর দশকে থাকতো, তাহলে কি এই পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাটা আদৌ সম্ভব হতো? যে কোনো কারণেই হোক, কখন অনাচার এবং দুর্নীতি বিশেষ করে রাজনীতিতে এখনকার তুলনায় কম ছিল, এবং এই উচ্চতর আকাঙ্ক্ষা ভালো কিছু করবো, ভালো কিছু করবো, এই আকাঙ্ক্ষাটা এখনকার তুলনায় অনেক বেশি ছিল। সেটাতেই সম্ভব হয়েছিল একসময় ইংরেজরা এই দেশ থেকে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছে। তারপরে আমরা পাকিস্তান মুক্ত হলাম এবং পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম। ওই সময় আমাদের যে জাতীয় চরিত্র ছিল, স্বাধীন বাংলাদেশে গত 53 বছরের মধ্যে আমাদের জাতীয় কি বলে দায়িত্বশীলতা, জাতীয় চরিত্র উত্থানমুখী হয়নি, নিম্নমুখী হয়েছে। যে কথাটা বললাম, যারা সমালোচনা লিখেছেন কিছু বইয়ে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এটা খুব ভালো। এবং এই সমালোচনার মর্মে একটা বিষয় থাকা উচিত যে মানুষের স্বভাব, মানুষের চরিত্র, মানুষের সম্মিলিত জীবনধারা, সংগঠন, রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক দল, এই সবগুলোর মধ্যে একটা মর্মগত পরিবর্তন আনা দরকার এবং সেটা সম্ভব। নেতৃত্ব হলে সেটা সম্ভব। দুর্বলরা ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হয় এবং নিজেদের অধিকার, মর্যাদা অনেকটুকু তারা অর্জন করতে পারে। কিন্তু সেই অর্জন করার পারার জন্য চেষ্টা দরকার হয়, চিন্তা দরকার হয়, আন্দোলন সংগ্রামেরও দরকার হয়। স্বতঃস্ফূর্তভাবে এমনিতেই হয় না, স্বতঃস্ফূর্তভাবে এমনিতেই হয় না। তো এই অবস্থার মধ্যে আমরা আছি। এই যে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা কারা কোথা থেকে এনেছে অথবা কারা উদ্ভাবন করেছে, এই প্রশ্ন এবং এর উত্তর আমাদের পাওয়া দরকার। যারা এইসব পেছন থেকে, দেশের অন্তরালে থেকে নিয়ন্ত্রণ করেন, তাদের কথা নিয়ে কেউ ভাবে না। এটা কি আমাদের দেশের কোনো বুদ্ধিজীবী বা রাজনীতিবিদদের মধ্য থেকে আসছে? এই যে নির্দলীয় নিরপেক্ষ অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠান করবে ইলেকশন করার জন্য। ওরা ইলেকশন করে চলে যাবে এবং আমাদের যে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, তাদের সংসদ, মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ইত্যাদি রেখে যাবে। এটি কোনো প্র্যাকটিক্যাল চিন্তা? এখন তো শতকরা 100% এই ধরনের লোকদের উপদেষ্টা পরিষদ। কোনো পলিটিক্যাল লোকের মধ্যে আছেন? এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা করেছেন, করেন, তারাই তো এই প্রফেসর ইউনুসের এই উপদেষ্টা পরিষদে আছে। একটা কথা বলছি, রাজনীতি অত্যন্ত গুরুতর সমস্যা, এটা সমাধান সম্ভব। কিন্তু সমাধানের জন্য যে চিন্তা করা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ইলেকশন করে যে আমাদের মানে বিপদগামী রাজনীতিবিদ তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন, এটার দ্বারা কিছু সমাধান হবে না। যে কথাটা এখন একটু একটু বলে, কিন্তু জোর দিয়ে কেউ বলে না যে আধুনিক যুগে কোনো রাষ্ট্রেই রাজনৈতিক দল ছাড়া সরকার গঠন করে না। আপনারা ইরানের কথা ধরেন, ইরান তো শিয়া মুসলিম, শিয়া মুসলমানরা কি বলে মানে প্রায় সব মানুষ, অল্প কিছু অন্য ধর্মের আছে। তো আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইরান সরকারের মানে প্রয়াস, সংকল্প, তাদের সংবিধান সেইভাবে আছে। তো সেইখানেও তো ধর্মভিত্তিক রাজনীতি, কিন্তু রাজনৈতিক দল আছে একাধিক এবং নির্বাচন হয়, কিছুটা পরিবর্তন হয় ক্ষমতাসীন দলের। আর নেপাল তো কিছুকাল আগে পর্যন্ত হিন্দু ধর্মকে তাদের রাষ্ট্রীয় আদর্শ ঘোষণা করে চলত। তারপরে নানান
উত্থান পতনের মধ্য দিয়ে তারা মানে 10-15 বছরের উত্থান পতনের মধ্য দিয়ে তারা ধর্ম নিরপেক্ষতাকে তাদের রাষ্ট্রীয় আদর্শ করেছে। আগে ছিল হিন্দুত্ব বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা আছে। তো কথাটা এই জন্য বললাম যে সেইখানেও তো দল দিয়ে সরকার গঠিত হয়েছে। যখন রাজা ছিলেন তখনও মন্ত্রী পরিষদ ইত্যাদি গঠিত হয়েছে নানাভাবে নির্বাচনের মাধ্যমে, এবং দল ছিল। তো বাংলাদেশের রাজনীতিতে দল গঠন, রাজনৈতিক দল গঠনকে নানা কৌশলে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, আরো নানা রাষ্ট্র যেগুলো গোটা দুনিয়ার উপরে কর্তৃত্ব করে, নানা দিক দিয়ে শক্তিশালী, তারা যখনই রাজনৈতিক দল গঠনে গুরুত্ব দেওয়ার কথা বলতে রাজনৈতিক দল গঠনগুলি তো সব খারাপ হয়ে যায়, এরকম একটা ধারণা আছে। তাই রাজনৈতিক দল বাদ দিয়ে যে উপদেষ্টা মন্ডলী মানে ইয়ে করা হচ্ছে, শাসন এর মাধ্যমে নির্বাচন করা, এটা দিয়ে কিছু সাফল্যের সম্ভাবনা আছে, নানাভাবে আশা সৃষ্টি করার চেষ্টা আছে। আমি বলবো যে রাজনৈতিক দল গঠন করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোকে কি আদর্শ কোন দল অবলম্বন করছে বাংলাদেশ রাষ্ট্রটাকে গঠন করার জন্য সেটা লিখিতভাবে জনগণের মধ্যে প্রচার করতে হবে। ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু প্রচার করবে, সেটাও করতে হবে, কিন্তু লিখিত একটা পুস্তিকা পেলে, একটা বই পেলে মানুষ যারা আগ্রহী এটা পড়লে যতটা বুঝবে, যতটা কাজে অনুপ্রাণিত হবে, ইন্টারনেটের মাধ্যমে প্রচার করলে ততটা হয় না। স্ক্রিনে পড়া আর একটা বইতে পড়া এগুলোতে অনেক পার্থক্য আছে। অবশ্যই আমরা নতুন প্রযুক্তিকে গ্রহণ করব, কিন্তু ভালোভাবে কাজ করার জন্য ইউরোপ আমেরিকাতেও এটা চলে যে রাজনৈতিক বিষয়গুলো, গুরুতর জাতীয় বিষয়গুলো লিফলেট, বুকলেট, বই এগুলোর মাধ্যমে প্রচার করা হয়। আর জ্ঞান বিজ্ঞানের অর্জনের জন্য বইয়ের কোনো বিকল্প নেই। অন্য নতুন যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো অবশ্যই আমরা নেব, কিন্তু আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ করে নতুন প্রযুক্তি, নতুন বিজ্ঞান, নতুন চিন্তাধারা এগুলো বাইরে থেকে আমরা গ্রহণ করবো। নিজেদের সত্তা বাতিল করে দিয়ে মানে কোনো কিছু গ্রহণ করে তার ফল কোথাও ভালো হয় না, এগুলো বিষয়। তো এই যে আমরা বললাম যে রাজনীতি সবচেয়ে দুর্বল জায়গা, এই কালের নাটক একদম প্রাচীনতম কাল থেকে বাংলা ভাষার যে দেশ, বাংলা ভাষার যে ভূখণ্ড, এখানে রাজারা যে রাজত্ব করেছেন ইতিহাস দেখতে গেলে দেখা যায় সেই কি বলে বক্তিয়ার যদি থেকে আরম্ভ করে মানে রবার্ট ক্লাইভের ভারত দখলকারী এই সময় পর্যন্ত যে রাজবংশগুলো রাজত্ব করেছে, বিশেষ করে পাল রাজবংশ, সেন রাজবংশ, দেখা যায় যে এগুলো 700 বছর ধরে বাইরে থেকে এখানে এসে রাজত্ব প্রতিষ্ঠা করেছে। পাল রাজারা দক্ষিণ ভারতের কোনো অঞ্চল থেকে আসছে, এর কয়েকশো বছর পরে সেন রাজারা তারাও দক্ষিণ ভারতের থেকে এসে এইখানে রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। কোনো বাঙালি এই দেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রভাব এই দেশে রাজত্ব করেছেন এমন দৃষ্টান্ত অনেক খোঁজাখুঁজি করে পাই দিনাজপুরের ছিলেন রাজা গণেশ। তারপরে তার ছেলে যদু ক্ষমতায় এসে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেছে, কারণ মুসলমানরা সবকিছু জয় করে নিচ্ছে। এইখানে হিন্দুদের মধ্যে থেকে আমি রাজত্ব করতে পারবো না। তো এই মুসলমান হয়েও 15 বছর বা 20 বছর রাজত্ব করার পরে এই বংশধারা বিলুপ্ত হয়ে গেছে, রাজনীতিতে আর নাই রাজত্ব করতে। এই হলো পলাশীর যুদ্ধের আগেকার প্রায় 1000 বছরের ইতিহাসে আমাদের দৃশ্য, আমাদের অবস্থা, যে এখানে নিজেদের ভেতর থেকে কোনো রাজা তৈরি করতে পারেনি, অথবা কোনো রাজাও সেইভাবে সামনে এসে এই অঞ্চলের মানুষ আমি এই অঞ্চলে গঠে থাকবো এই ধরনের কোনো কিছু করতে পারেনি। অবশ্যই আমাদের জাতিতে সেটাও একটা বড় দুর্বলতা। তারপরে ইংরেজ শাসন, কিভাবে ইংরেজরা ক্ষমতা দখল করবো আপনারা সবাই জানেন। তো এই ব্রিটিশ শাসিত বাংলায় কলকাতা সারা ভারতের রাজধানী ছিল, এবং কলকাতায় যে মানে জ্ঞান বিজ্ঞান চর্চা, শিক্ষা শিল্প সাহিত্য সৃষ্টি এগুলিকে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছে। রামমোহনের কালে রামমোহনের সমকক্ষ একজন চিন্তাবিদ, চীন, জাপান, তারপরে ইন্দোচীনের রাষ্ট্রগুলো, ভারতের বাংলা ছাড়া অন্যান্য প্রদেশ,
মিশর থেকে আরম্ভ করে একেবারে দক্ষিণ আমেরিকা পর্যন্ত যায়, তাহলে এই দক্ষিণ বিশ্বে রামমোহনের সমকক্ষ একজন মানুষের সন্ধান পাওয়া যায় না। রামমোহন কি ছিলেন এগুলো আমাদের জানা দরকার। তারপরে যদি আমরা আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সমকক্ষ কোন ইন্টেলেকচুয়াল এই দক্ষিণ বিশ্বে ছিল না। আরো পরে আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেগম রোকেয়া, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ লুৎফুর রহমান, এরকম অনেক মুসলিম লেখক লেখিকা আছেন। তো মুসলমানরা নানা কারণে ঐতিহাসিক দিক থেকে বোঝা যাবে এই কারণে ওই নানা কারণে হিন্দু সমাজের তুলনায় পশ্চাৎবর্তী ছিল। এবং এখনো বোধ হয় ওই ঢাকা কলকাতা কম্পেয়ার করলে ইন্টেলেকচুয়ালি কোনো কোনো জায়গায় কলকাতার লেখকেরা, কলকাতার চিন্তাবিদেরা অগ্রসর, বা বাংলাদেশে আমরা কিছুটা হলেও পশ্চাৎবর্তী একটা অগ্রগতির দিকে আমরা যাচ্ছি, কিন্তু কলকাতার সঙ্গে তুলনা করতে গেলে দেখা যায় যে আমরা এখনো পিছিয়ে আছি, কাটিয়ে উঠতে পারিনি। তো এই সময়ের মধ্য দিয়ে গেছে আমাদের। তো এই ইংরেজ শাসন আমরা পরাধীন ছিলাম, ইংরেজের অধীন, এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কোনোভাবে আমরা এই বিদেশি শাসন সমর্থন করতে পারি না। কিন্তু এই দুর্গতির মধ্যেও কলকাতা শহরকে কেন্দ্র করে, ইংরেজদেরকে কেন্দ্র করে ইংরেজি শিখে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান বাংলায় এনে যেভাবে প্রসারিত করা হয়েছে, এটা চীনের ইতিহাস দেখলে দেখা যাবে যে তাদের অন্তত 50 বছর আগে আমাদের এখানে এই চিন্তাভাবনা করে হচ্ছে, তা নিয়ে আন্দোলন হয়েছে। আমরা জাপানের অবস্থা দেখলে সেরকমই বলবো যে জাপানে আধুনিক চিন্তা, আধুনিক কর্মকাণ্ড যখন আসছে, তার বেশ কিছু আগে থেকে কলকাতায় হয়েছে। কলকাতা কেবল হিন্দুদের ব্যাপার ছিল না, সেখানে মুসলমানরা ছিল, এবং মুসলমানদের সংখ্যাও কলকাতা শহরে কম ছিল না। আবুল মনসুর আমাদের একটা লেখায় দেখা যাচ্ছে যে কলকাতা শহর থেকে বাংলা পত্রিকা বের হতো 2টা বা 3টা, উর্দু পত্রিকা বের হতো 6-7টা। বোঝা যায় যে বাংলা ভাষার অবস্থা কি ছিল, উর্দু ভাষার অবস্থা কি ছিল, এর পেছনে রাজনীতি, অর্থনীতি আছে, এগুলো আমাদের জানা দরকার যদি সমাধানের দিকে যেতে চায়। তো অনেক কথা বলা যায়, কিন্তু প্রাসঙ্গিক কথা হলো যে বই সমালোচনায় গুরুত্ব কতখানি, বই সমালোচনা কিভাবে করা যাবে, বই পড়ার প্রতি মানুষকে কি করে আকৃষ্ট করা যাবে, এই ব্যাপারগুলি গুরুত্বপূর্ণ। এখন জাফর ইকবাল অথবা হুমায়ুন আহমেদ, এদের লেখা মানে বিক্রি হওয়া বই কোনো সমস্যা তো নেই, যতটা আশা করা যায় তার চেয়ে বেশি বই তাদের বিক্রি হয়, এবং তারা অগ্রিম রয়্যালটির টাকা নেন। তাদের কাছ থেকে একটা ছোট বই নিতে গেলেও 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে নিতে হয়, এবং যারা প্রকাশ করেন তাদের ওইখানে মানে লাভ করতে হয়, প্রফিট করতে হয়, এই অবস্থা। আমাদের ডক্টর হুমায়ুন আহমেদ আমাদের সহকর্মী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনিও তো অনেক বই লিখেছেন এবং অত্যন্ত জনপ্রিয় লেখক। এখন যে বইয়ের জন্য তিনি প্রাণ হারালেন, পাক সরদামিন সালবা, এটা এখনো ছেলেমেয়েরা বিরাটভাবে কি দেখেন, হয়তো পড়ে, আপনারা পড়ে দেখেন এটাকে আদৌ কোনো মহৎ গ্রন্থ, একটা জাতিকে বিভ্রান্ত করবে এরকম। হুমায়ুনকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা সবসময় জানিয়েছি, জানাই। বিচার হুমায়ুনের ভিতরে এখন পর্যন্ত হয়নি, আমরা জানবো বিচারিক বা কোর্ট থেকে একটা মীমাংসা চাই, কিন্তু সেটা কোনো সরকারি গুরুত্ব দিয়ে করছে। এরকম আরো অনেক ব্যাপার আছে, কিন্তু আমি শুধু কথাটা বললাম এই কারণে যে হুমায়ুন আজাদের বই পড়ে যদি ক্লাস 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় এই গ্রুপই তো প্রধান পাঠক, তারা যদি পড়ে যে এই তরুণরা, তাতে কি মন গঠিত হয়। আমরা যে রাজনৈতিক দুর্বলতার কথা বলছি, নৈতিক দুর্বলতার কথা বলছি, এর কোনো সমাধানের দিকে হুমায়ুন আজাদের মনোযোগ ছিল। এখন যারা বই বের করছে আগামী প্রজন্মে তাদের মধ্যেও আছে, এগুলো গুরুতর বিবেচ্য। কারণ এই যে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আমাদের হুমায়ুন আজাদ, আরো 2-4 জন আছে, এরাই তো বাংলাদেশের সাহিত্যে, ঢাকার সাহিত্যে অথবা চিন্তার জগতে সবচেয়ে প্রভাবশালী লেখক। আপনারা যদি অবজার্ভ করেন যে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে অনেক বাবা, অনেক মা বই বেড়ায় যান এবং বই কেনেন,
তারা খুব যে একটা বিচার বিবেচনা করে বই দেন তা না, তাতে পাওয়া যায় ভালো সে ধরনের বই কিনে, অথবা যাদের খুব সুনাম আছে জনপ্রিয় লেখক তাদের বই পড়ে। এগুলো তারা একটা জেনারেশনের, নতুন জেনারেশনের মন সুষ্ঠু দিকে যায় না। ছোটদের ছিল রবীন্দ্রনাথের অনেক লেখা আছে, সেই লেখা পড়লে অনেক ভালো প্রেরণা নিজের মধ্যে সৃষ্টি হয়। কিন্তু রবীন্দ্রনাথ অনেক আগের মানুষ। পরবর্তীকালে কবি নজরুল ইসলামেরও ছোট বড় মানে অনেক বই লেখা আছে, সেগুলো পড়লে বড় ইন্সপায়ারিং হয়। এই যে লুৎফুর রহমান নামে একজন লেখক মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন এইসব বই লিখেছেন, এইগুলো পড়লেও ছেলে মেয়েদের মনটা একটু বড় হয় এবং কোনো অন্ধবিশ্বাস অবলম্বন করে চলার চাইতে বিচার বিবেচনা করে মানে চলা ভালো, এই বিবেকবোধের জায়গায়। আরো অনেক লেখক আছে, কিন্তু একান্ত জনপ্রিয় লেখক যারা বাংলাদেশে প্রতি বছর অনেক টাকা রয়্যালটি আয় করেন, অনেক নাম সংখ্যা ৫,০০০ লেখক আছেন, তাদের লেখা তো অনেকেরই খুব করতে ভালো লাগে। এই পর্যন্ত একবার করে দ্বিতীয়বার করার ইচ্ছা হয় না এবং খুললেও কেউ করেন এই ধরনের বই। তো আমি কথাগুলো কোনো পক্ষকে মানে বিরূপ ভাব দিয়ে বলছি, এই বলছি যে এইগুলো বাংলাদেশের বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে আমরা যদি আমাদের জাতির উন্নত ভবিষ্যৎ কামনা করি, তাহলে বইয়ের জগৎ সম্পর্কে, বই সম্পর্কে বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে মা বাবার অনেক কিছু জানা থাকা, খোঁজ করা থাকা দরকার। আর বিপর্যয় আছে বটে, কিন্তু সব বিপর্যয় অতিক্রম করে বাংলা ভাষা টিকে আছে। আমরা যদি ইতিহাস দেখি দেখব একটা সময় ছিল হিন্দু সমাজ থেকে বলে হতো যে কেউ যদি রামায়ণ, মহাভারত, অষ্টাদশ পুরাণ এইগুলো মানে সংস্কৃত ভাষা ছেড়ে বাংলা এবং অন্যান্য স্থানীয় ভাষা অনুযায়ী আলোচনা করেন, তবে তিনি রৌরব নরকে যাবেন। মুসলমানদের যে দুদক, তারও ৮টা ধারণা আছে। হিন্দুদের স্বর্গের যে নরকের যে ধারণা, এটার মধ্যে বিভিন্ন আছে। সবচেয়ে কষ্টকর হলো রৌরব নরক। যে বাংলায় এইসব বিষয় রামায়ণ, মহাভারত, অষ্টাদশ পুরাণ তাহলে তারা রৌরব নরকে যাবে। বোঝা যায় যে সংস্কৃত ভাষা বাংলা ভাষাকে রক্ষা করা দূরে থাকুক, বাংলা ভাষা কি করে শেষ হয়ে যাবে, এইটুকুই একটা নীতি ছিল। তবুও আমরা লক্ষ্য করি যে পলাশী যুদ্ধের আগে প্রায় 1000 বছর ধরে যে বাংলা ভাষা টিকে ছিল এবং কিছু কিছু উন্নতিও করেছিল, বিলুপ্ত হয়ে যায়নি সেই ভাষা। ইংরেজ আমলে ইংরেজি ভাষার চাপের পর এর আগে যে মুসলিম শাসন ছিল সেখানে আপনার ফার্সি ভাষা ছিল, মানে সরকারি সব কাজ করে, ওইখানে তো বাংলা ভাষা অবহেলিত ছিল। কিন্তু এরই মধ্যে এই বৈষ্ণবদের বই, বৈষ্ণব পারম্পরিক এই চৈতন্য জীবন এবং বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক নানান বিষয়, এগুলো নিয়ে অনেক ভালো ভালো বড় বড় বই বের হয়েছে। এগুলো এখন হিন্দুরাও পড়ে না, মুসলমানরাও পড়ে না, তার ফলে এগুলো অনেকটা বেশি বিস্তৃত হয়ে গেছে। তো ইংরেজ আমলে তো বাংলা সাহিত্যের বিরাট বিকাশ ঘটেছে। এই রামমোহন, ইয়ং বেঙ্গল দল, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, এর মাঝখানে এই জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী, প্রফুল্লচন্দ্র রায়, আরো 5-6 জন বড় বড় বিজ্ঞানী আছেন, এরা বাংলা ভাষায় লিখেছেন এবং মূলত বাংলা ভাষা অবলম্বন করে ভবিষ্যতে বিজ্ঞান চর্চা করে বাঙালিরা উন্নতি করবে, ওরা ভারত এইভাবে উন্নতি করতে পারে। চেষ্টা করতে হবে নিজের ভাষায় এবং যারা সুযোগ তৈরি করা যায় সেইভাবে প্রচার করতে হবে। এইসব কথা আজকে নতুনভাবে আমাদের উপলব্ধি করতে হবে। বাংলা ভাষা ব্রিটিশ আমলে তো ব্রিটিশ সরকার বাংলা ভাষার উন্নতির জন্য কিছু করে। এই আলাউদ্দিন হোসেন শাহ, ওই যে হোসেন শাহী শাসনামল, তখন রামায়ণ, মহাভারত ইত্যাদি অনুবাদ সংস্কৃত বাংলা এগুলোর জন্য কিছু সহায়তা দিয়েছে এই সুলতানরা। কিন্তু সাধারণভাবে বাংলা ভাষা অবহেলিত এবং উচ্চ শ্রেণীর হিন্দুদের দ্বারা অবজ্ঞাত। বাংলা ভাষা দিয়ে কি হবে এরকম মনে হয়। শ্রী চৈতন্য
বৈষ্ণব ধর্ম নতুন করে প্রচার করতে গিয়ে বাংলা ভাষার পক্ষে কাজ করে অসাধারণ জনপ্রিয় ছিল শ্রীচৈতন্য। তার প্রভাবে বাংলা ভাষায় একটা নতুন জোয়ার দেখা দিয়েছিল। মুঘল আমলে এসে বাংলা যখন মুঘল সম্রাট যায়, এখানে এসে আবার থেকে গেল যে সেই যে একটা জাগ্রত শ্রীচৈতন্যের প্রভাবে এটা আর নেই এবং নানা দিক থেকে বিশৃঙ্খলায় পড়েছে। আইন শৃঙ্খলাগত দিকেও ভালো ছিল না। এই অবস্থার মধ্যে রবার্ট ক্লাইভদের সঙ্গে মির্জাফররা ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে হত্যা করে সিংহাসনে বসেছেন মির্জাফর। তো এই ঘটনাগুলো কিভাবে ঘটলো, কেন ঘটলো, যদি হিন্দু মুসলমান প্রসঙ্গে বলি তাহলে মুর্শিদাবাদের যে হিন্দুরা নেতৃস্থানীয় অবস্থানে ছিলেন, আলিবর্দী খান কিংবা সিরাজউদ্দৌলা মানে পরিষদের মন্ত্রী ইত্যাদি বড় বড় পদে ছিলেন হিন্দু, তারা কেন একজন মির্জাফর মুসলমান তার নেতৃত্বে এই ভাগবতটা গঠন হয়? তাদের মধ্যে যদি সেই রকম হিন্দুত্ববাদ থাকতো তাহলে তাদের হিন্দু খোঁজা উচিত ছিল। একজন আলিবর্দী খান মির্জাফর, একজন মির্জাফর এবং তার আশেপাশে আরো কয়েকজন মুসলিম, তাদেরকে নেতৃত্বের আসরে রেখে এই যারা মানে এইসব করেছেন তারা তো হিন্দু নেতা, কেন তারা মির্জাফরকে তাদের নেতা করবে? এটা একটা প্রশ্ন। বলা হয় যে বাঙালিদের মধ্যে রাষ্ট্রীয় স্বাধীনতার কোনো চিন্তা, অনুভূতি, উপলব্ধি নেই। আমরা অন্যের দ্বারা শাসিত হচ্ছি কিংবা নিজেদের ভেতর থেকে শাসন কর্তৃত্ব গঠন করছি, এই সম্পর্কে বাঙালিদের কোনো বোধ নেই। এই গোটা ইতিহাস করে তারা চিন্তা করেছেন, অনেকেই বাঙালি চিন্তা করেছেন, বাইরের ইংরেজরা আরো কোনো জাতির মানুষ এইসব মন্তব্য করেছেন। তো এইগুলি আমাদের চিন্তা করতে হবে। আমাদের সাহিত্য তার সঙ্গে জ্ঞান বিজ্ঞান, বিভিন্ন দর্শন বিজ্ঞান, ইতিহাস, এই সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, এই ধরনের বিষয়, এগুলো সম্পর্কে একটা বেসিক নলেজ, একটা প্রাথমিক জ্ঞান শিক্ষার্থীদের স্কুলে থাকা উচিত, শিক্ষকদের মধ্যে থাকা উচিত। শিক্ষা ব্যবস্থা তো সেরকমটা হচ্ছে না, বিভিন্ন সময়ে শিক্ষা কমিশন হয়েছে, তাতে এইটাই দেখা যায় এক খাত থেকে নতুন আরেক খাত হয়ে গেছে। কখনো কখনো সিলেবাস কারিকুলাম একটু ভালো করেছে, কিন্তু পরীক্ষা পদ্ধতি এমন দিয়েছে যে এই পরীক্ষা পদ্ধতি তো শিক্ষার্থীদের মানে শিক্ষামুখী, জ্ঞানমুখী করে না। বই একটু ভালো করলো, কিন্তু পরীক্ষা পদ্ধতি এমন করলো ভালোটা আবার বন্ধ হয়ে যায়। নানান কৌশলে এরকমটা করে। একটা কথা আছে যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এটা পশ্চিমা বৃহৎ শক্তিগুলো ভালো করে বোঝে। তারা চায় যে তোমরা সেখান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে যাও, আমাদের আপত্তি নেই, কিন্তু জ্ঞান ব্যাপারটা তোমরা থাকবে না। জ্ঞান শক্তি এবং সেটা আমাদের কর্তৃত্বে থাকে, আমাদের নিয়ন্ত্রণেই থাকে। এইরকম যে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, এটি তো আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীর মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে কাজ করে। এবং যখন নতুন শিক্ষা কমিশন গঠন করা হয়, তখন কিভাবে সামনে কিছু ভালো কথা দেখিয়ে ভেতরে নিজেদের কায়েমি স্বার্থ রক্ষা করা যায়, সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করে। বাংলাদেশে এখনো আছে কেন জানি না, হয়তো আছে, যে ইসলাম ও নৈতিকতা, হিন্দু ধর্ম ও নৈতিকতা, বৌদ্ধ ধর্ম ও নৈতিকতা, খ্রিস্ট ধর্ম ও নৈতিকতা, এরকম চারটা মূল পাঠ্য তালিকায় আছে। এর মধ্যে যে কোনো একটা নিতে হবে, অর্থাৎ যে যে ধর্ম বই সেই ধর্মের বইটা পড়তে। কিন্তু গণতন্ত্র ও নৈতিকতা এটা নাই কেন? সমাজতন্ত্র ও নৈতিকতা এটা নাই কেন? জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ ও নৈতিকতা এটা নাই কেন? সেকুলারিজমের কথা বড় করে বলেন এরকম রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের সংখ্যা খুব বেশি, কিন্তু নৈতিকতা ছাড়া, ন্যায় অন্যায় উচিত অনুচিত বিবেচনা ছাড়া শুধু ভোটের মাধ্যমে সরকার হবে, এই নীতিতে থাকলে জনজীবনের বা জাতীয় জীবনের কোনো উন্নতি হবে? এখনো তো গণতন্ত্র সম্পর্কে ওই এক বাক্যের যে ধারণা সেটাই আছে, ভোটের মাধ্যমে সরকার গঠন এবং নির্বাচিত সরকারের দেশ চালাবে। এটা কি গণতন্ত্র? গণতন্ত্র তো
একটা ধারণা ইউরোপের বিশেষ করে ইংরেজি, ফরাসি, জার্মান, ইটালিয়ান এইসব ভাষায় অনেকে লিখেছেন। তারপরে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের দিকে তারা এগিয়েছেন। দেখতে গিয়ে দেখা যাবে যে ইউকেতে যেরকম, ইটালিতে সেরকম না। এগুলোতে যেমন ফ্রান্সে আরেকটু ভিন্ন, জার্মানিতে আরেকটু ভিন্ন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও দেখা যাবে যে এই পার্থক্য এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের আছে। প্রাথমিক সিদ্ধান্ত দাঁড়ায় যে তাহলে বাংলা ভাষায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, বর্তমান বাস্তবতা এবং ঐতিহাসিক পটভূমি এইগুলো অবলম্বন করে বাংলাদেশের জন্য গণতন্ত্র এর একটা রেখা, একটা চিন্তা জনসাধারণের মধ্যে দেওয়া দরকার। কিন্তু এই ধারায় তো কোনো বুদ্ধিজীবী কিংবা কোনো রাজনীতিবিদ অগ্রসর হয়, লেখক কেউ কেউ চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টার তেমন কোনো ফল হয় না। আমরা এইরকম একটা অবস্থায় আছি। তো এই অবস্থা বিবর্তনের জন্য বই, পত্রপত্রিকা এগুলোর দরকার আছে। এগুলো বাদ দিয়ে আমরা এগুলো ভালো করে করা। আর মতপার্থক্য তো থাকেই, একসঙ্গে কাজ করে একটা মন্ত্রী পরিষদের পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কথা বলে মতপার্থক্য থাকে, এবং সেই মতপার্থক্য প্রকাশ করে আলাদা তর্ক বিতর্ক করে একমত হয়ে একটা সিদ্ধান্ত তৈরি করে। প্রত্যেকের মনের মধ্যেই এই ধারণা থাকে যে একত্রে কাজ করতে হলে কেবল আমার মত সবাই গ্রহণ করবে, এটা হয় না। অন্যের মত কিছুটা আগে আমরা গ্রহণ করবো এবং কিছুটা নিজের মত ত্যাগ করবো, করে একটা অবস্থা তৈরি করবো, সেটার ভিত্তিতে আমরা অগ্রসর হবো। তো এইগুলো বই সমালোচনার কথা বলছিলাম। বই সমালোচনাও একটা কঠিন কাজ। এই ভাষায় বঙ্কিমচন্দ্রের মতো অসাধারণ শক্তিমান লেখক লিখেছেন, এই ভাষায় বিদ্যাসাগর লিখেছেন, এই ভাষায় রবীন্দ্রনাথ লিখেছেন, আরো অনেকে লিখেছেন, বেগম রোকেয়া লিখেছেন। রোকেয়ার লেখা অসাধারণ এবং খুব গুরুত্বপূর্ণ চিন্তাবিদ বেগম রোকেয়া। তারপরে এস ওয়াজেদ আলী, এই মোহাম্মদ লুৎফুর রহমান, ইয়াকুব আলী চৌধুরী, কাজী আব্দুল ওয়াদুদ, কবি নজরুল ইসলাম, এর আগে পরে আরো অনেক লেখক আছে। সবটাই কেবল হিন্দুরা করেছেন তা না, আংশিক হিন্দুদের প্রচেষ্টা, তারা আগে থেকেই অগ্রসর। আর এর মধ্যে যে বাংলা ভাষী মুসলমান, তারা আমি তাদের কথা বলেছিলাম, এগুলো লিখেছেন। তার বাইরেও আরো অনেকে অনেক কিছু লিখেছেন। তো ওই ইতিহাসটা ধরে আমাদের আজকের বাস্তবতা বিচার করে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে হবে। এবং রাজনীতির বিষয়ে লেখা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া মানুষের ন্যায়, অন্যায়, বোধ এইটাকেও একটু প্রখর করা, এগুলো আমাদের উন্নতির জন্য সহায়ক হবে। তো এই যে এবং বই এগুলিতে আমি দেখেছি, আগের সপ্তাহগুলো দেখছি কিছু বইয়ে সমালোচনায় প্রকাশ করা হচ্ছে, এটা ভালো। একটা কথা শুধু শেষ হচ্ছে যে যারা সমালোচনা করবেন এটা বইয়ে, তাদের মনে রাখতে হবে যে এই ভাষায় বিদ্যাসাগর লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখেছিলেন, রবীন্দ্রনাথ লিখেছিলেন, তারপরে শরৎচন্দ্র লিখেছিলেন, তারপরে বেগম রোকেয়া লিখেছিলেন, এস ওয়াজেদ আলী, মোহাম্মদ ওয়াজেদ আলী, এরকম অনেকে, তারপরে কাজী আব্দুল ওয়াদুদ, এরকম আরো অনেকে লিখেছেন। তার মধ্য দিয়ে যে বাংলা ভাষা, যে সাহিত্য, তার উত্তরাধিকারী আমরা। আমাদের ঐতিহ্য স্মরণ করতে গেলে হিন্দু মুসলিম নির্বিশেষে এই লেখকদের চিন্তা ইত্যাদি বুঝতে হবে। তারপরে এইরকম একটা উন্নত অবস্থা থেকে আমরা নিচে পড়ে গেছি, আমাদেরকে আবার উঠতে হবে। কিভাবে উঠাবে, এই ধারায় চিন্তা করতে হবে। যারা সমালোচনা লিখবেন তারা প্রত্যেকেই নিজের মত অনুযায়ী লিখবেন, কিন্তু অন্যদের মত বিবেচনায় রাখবেন এবং নিজের মত গঠন করতে গেলে অন্যদের মত কিছু কিছু গ্রহণ করতে হয়, নিজের মত কিছুটা বাদ দিতে হয়। তো এইভাবেই সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে ইউরোপে, আমেরিকাতে। তাই আমরা সেই ধরনের একটা অবস্থার মধ্যে দিয়ে ভারতের দিকে যেতে চাই। ধন্যবাদ সবাইকে।